কেন রান্না করেন? আপনার বউ থাকতে যদি আপনাকে রান্না করতে হয় তাহলে বিয়ে করে লাভ কি? ম্যাম, আমার স্ত্রী অসুস্থ। ও, ডাক্তারের কাছে নিচ্ছেন না? হ্যাঁ, চিকিৎসা চলছে, কিন্তু ওর যে সমস্যা তাতে ওকে বাঁচানো সম্ভব না। ডাক্তাররা মানসিক প্রস্তুতি নিতে বলেছেন। সাইমনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল দীপ্তি। বাবার অবর্তমানে মায়ের কাছে সম্পূর্ণ অফিসের দায়িত্ব। চলমান প্রজেক্টের বিষয়ে জরুরি আলোচনা করার জন্য সাইমনকে ডেকেছিল। আংশিক ত্রুটির কারণে খানিকটা বকাঝকা করার নিয়াত ছিল, কিন্তু সাইমনের মুখে তার ব্যক্তিগত জীবনের এমন ঘটনা শুনে তৃপ্তি নিজেও খানিকটা মনমরা হয়ে গেল। বলল, এরকম পরিস্থিতিতে আপনার ছুটি নেওয়া উচিত ছিল, কিন্তু তা না করে আপনি দিব্যি অফিস করে যাচ্ছেন। নাকি স্ত্রী আর বাঁচবে না শুনে তার প্রতি সকল ভালোবাসা কমে গেছে? সেরকম কিছু নয়, অফিসে একটা বড় প্রজেক্ট আমার হাতে রয়েছে। এমতো অবস্থায় আমি দায়িত্বটা কারো উপর দিতে পারছি না। কাজটা প্রায় শেষ পর্যায়ে, তাই আমার জন্য কোম্পানির কোনো ক্ষতি হোক সেটা চাই না। দীপ্তি নোটবুক এগিয়ে বলল, আপনার বাসার সম্পূর্ণ ঠিকানা এখানে লিখে রাখুন। কেন ম্যাম? আপনি তো আগামীকাল সম্ভবত চট্টগ্রামে যাচ্ছেন। যেহেতু দায়িত্ব অবহেলা করবেন না, সেহেতু ধরেই নিচ্ছি আপনি যাচ্ছেন। আপনার অবর্তমানে যেন আপনার বাসার খোঁজখবর নিতে পারি, সেজন্য ঠিকানা চাচ্ছি। ওকে। নোটবুকে ঠিকানা লিখে দিয়ে সাইমন রুম থেকে বেরিয়ে গেল। দীপ্তি সেই হাতে লেখা ঠিকানার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে ভাবল, তার বাবা এই ছেলেটার সাথে তাকে বিয়ে দিতে চেয়েছিল। বাবা কি আগে থেকে জানতেন ছেলেটা এত যত্নশীল হবে? নুরির খুব ইচ্ছে আজ সাইমন তাকে নিজে হাতে খাইয়ে দিবে। প্রতিদিন সাইমন রান্না করে ঠিকই, কিন্তু খায় নুরি নিজে। নুরির এই অতটা শারীরিক অসুস্থতার কথা তাদের কারো পরিবারে জানে না। ডাক্তারের কাছে সব কিছু জানার পর নুরি হাত ধরে সাইমনকে বলেছিল, প্রতিদিন কত মানুষ তো পৃথিবী ছেড়ে চলে যায়। আমি না হয় চলে যাব, কিন্তু আগের থেকে বাবা মার কাছে খবরটা গেলে তারা মানসিকভাবে ভেঙে যাবে। বেঁচে থাকতে আমার মৃত্যুর জন্য বাবা মায়ের এই করুণ পরিণতি দেখতে পারবো না। প্লিজ তুমি কাউকে কিছু বলো না। সুতরাং রাজধানীর কোটি কোটি মানুষের মাঝে শুধু তারা দুজন দুজনকে আগলে রেখে দিনগুলো পার করে দিচ্ছে। কাউকে আর জানানো হলো না, কেউ আর আসলোও না। খেতে খেতে সাইমন বলল, 3 দিনের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে। তোমার কোনো চিন্তা নেই। নিহা তো আছে। নিহা নুরের ছোট বোন, আজ বিকেলে সে গ্রাম থেকে এসেছে। সাইমন ঢাকার বাইরে যাচ্ছে, তাই বলে শ্বশুরকে ম্যানেজ করে নুরির ছোট বোনকে নিয়ে এসেছে। সাইমনের কথা শুনে নুরি বলল, কদিন পর যার মৃত্যু নিশ্চিত, সেই মানুষটা কে নিয়ে চিন্তা করবে বলো তো? আমার হারানোর তো কিছু নেই। হ্যাঁ, আছো তুমি। সাইমন অবাক হয়ে বলল, মানে? আমার জীবন তো শেষ সাইমন, কিন্তু তুমি, তবুও আমি দিনরাত তোমাকে নিয়ে চিন্তা করি। আমি মারা গেলে তুমি কিভাবে থাকবে? তোমার কষ্ট হবে, তাই না? প্লিজ এসব কথা বন্ধ করো। এমন করছো কেন? আমি চলে গেলে তুমি আমার জন্য কি করবে সেটা শুনতে মন চায় না বুঝি? সাইমন কিছু বলল না। মনের অজান্তে চোখ দিয়ে নোনা জল গড়িয়ে গেল। নুরি বাম হাত দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, যদি কখনো বিয়ে করো তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। এত বড় পৃথিবীতে তোমাকে একা রেখে চলে যাব, সেটা কিছুতেই মানতে পারি না। কিন্তু দেখো, চাইলে আমি থাকতেও পারবো না। একটা কাজ করবে নুরি? কী কাজ? দুজনে না হয় একসঙ্গে চলে যাব। তুমিহীন একা থাকতে হবে, এটা এক মুহূর্তের জন্য মাথায় নিতে পারি না। দম বন্ধ হয়ে যায়, ফাঁকা লাগে। দূর পাগল, উল্টোপাল্টা কথা বলবে না আমার হয়ে। থাকো, অনেক দিন বাঁচো। আমার লাশটা তুমি কাঁধে নিয়ে কবরের কাছে যেও। সাইমন আর সহ্য করতে পারল না। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে বাথরুমে চলে গেল। গ্রামের বাড়ি থেকে নিয়ে আসার কারণে ওরা বেডরুমের বিছানায় বসে খাচ্ছিল। নুরি জানে সাইমন এখন বাথরুমে গিয়ে কান্না করবে। কাঁদতে কাঁদতে চোখ লাল করে তারপর বেশি করে পানি দিবে। নুরির চোখেও কান্নার সমুদ্র। কত ভাগ্য করে সাইমনের মতো একটা মানুষ পেয়েছিল। কিন্তু সে যে চলে যাবে বহুদূরে, সকলের মায়া মমতা উপেক্ষা করে চলে যাবে। সঙ্গী হয়ে আর একসাথে থাকা হবে না। বাস্তবতা হচ্ছে, মৃত্যুর হাত কখনো পালানো যায় না। সাইমন সকালে চলে গেছে, তবে যাওয়ার একটু পরপর সে কল করে আপডেট করছে। সাইমন জানে নুরি বেশি মানসিক চাপ নিতে পারে না। নুরির ক্যান্সারটা ব্রেনের মধ্যে, তাই বেশি চিন্তা ভাবনা করলে মাথায় ভূমিকম্প শুরু হয়। রাত আনুমানিক 10টা। সন্ধ্যা থেকে নুরির প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে। সাইমন রাত 8টার দিকে কল দিয়ে বলেছিল জরুরি কাজে ব্যস্ত, ফ্রি হয়ে কল দিবে। নুরির জীবনে সাইমনের সঙ্গে এটাই ছিল শেষ কথা। ব্রেনের মধ্যে যখন বেশি যন্ত্রণা করে তখন চোখ বন্ধ করে শুয়ে থাকে নুরি। আজও মোবাইলটা সাইলেন্ট করে শুয়েছিল, কিন্তু তার মোবাইলটাতে যে একটার পর একটা কল আসছে সেটা কিছুতেই বুঝতে পারছিল না। কল দিচ্ছিল সাইমন, কিন্তু নুরি সেটা জানতে পারল না। আরও মিনিট 5 এমনিতেই গেল। তারপর তাদের কলিং বেল বাজার শব্দ হলো। চোখ বন্ধ করে বিড়বিড় কণ্ঠে বলল, এত রাতে আবার কে এলো?
কিন্তু মিনিট পার হতেই একটা সুন্দরী মেয়ে রুমের মধ্যে প্রবেশ করলো। নুরি খানিকটা অবাক হয়ে তাকিয়ে থাকবে, মানুষ এমন সুন্দরী হয়? দীপ্তি বলল, আমি সাইমন সাহেবের অফিসের বস। আপনার অসুস্থতার কথা আমি শুনেছি, তাই নিচ থেকে এলাম। এভাবে হুট করে একটু আগে জানাবেন না? তাহলে একটু কিছু ব্যবস্থা করতাম। আপনি ব্যস্ত হবেন না, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে এসেছি। শান্ত কণ্ঠে বলল দীপ্তি। কী প্রশ্ন? যে মানুষ কদিন পর চলে যাবে, সে যদি কিছুদিন আগে চলে যায়, তাহলে কি কোনো ক্ষতি আছে? নুরি অপারক দৃষ্টিতে তাকিয়ে রইল। দীপ্তির এমন কথা যেন বুঝতে পারছে না। ঠিক সেই সময় রুমের দরজার সামনে নিহা এসে দাঁড়ালো। নিহা বলল, আপা, আমার ফোনটা কি তুমি নিয়েছো? বাসার মধ্যে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি কেন নেব? কোথায় রেখেছিস তুই? নিহা তৃপ্তির দিকে তাকিয়ে রইল। নুরি কল রিসিভ করছে না, তাই সাইমন নিহার কাছে কল দিচ্ছিল। কিন্তু নিহা যখন কল রিসিভ করে তখনই কলিং বেল বেজে ওঠে। কথা বোঝা যাচ্ছিল না, তাই নেটওয়ার্কের সমস্যা মনে করে কল কেটে দেয়। কলব্যাক করার আগেই দরজার কাছে গিয়ে দাঁড়ায়। তৃপ্তি বাসায় প্রবেশ করে নিজের পরিচয় দেওয়ার পর নিহা তাকে নুরির রুমে নিয়ে যায়। তারপর নিজের রুমে এসে আর মোবাইল খুঁজে পাচ্ছে না। নুরির ফোন রিসিভ হচ্ছে না আর নিহার নাম্বার বন্ধ দেখে সাইমন খানিকটা ঘাবড়ে গেল। কি করবে সেই সিদ্ধান্ত নিতে নিতে আরও 10 মিনিট গেল। তারপর বাড়ির দারোয়ানের নাম্বারে কল দিল। দারোয়ান কল রিসিভ করে, হ্যালো কাকা, আমি সাইমন, 5 তলার ভাড়াটিয়া। চিনতে পারছি বাবা, আগেরবার তো তুমি নিজ হাতে নাম্বার সেভ করে দিছিলে। কাকা, সকালে তো আপনাকে বলেছিলাম আমি চট্টগ্রামে যাচ্ছি। এখন সেখানেই আছি, কিন্তু নুরি কল রিসিভ করছে না। আপনার বাসায় তো গেস্ট আসছে, মনে হয় সেই গেস্ট নিয়ে তারা ব্যস্ত। বলেন কি, কিসের গেস্ট? একটা মেয়ে আসে, আপনি যে অফিসে চাকরি করেন সেই অফিসের নাকি বস গাড়ি নিয়ে আসে। ড্রাইভার গাড়ি সহ বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে। আমার অফিসের বস? হ্যাঁ। সাইমন মনে পড়ে গেল তৃপ্তি তার কাছ থেকে ঠিকানা রেখেছিল। বলল, ঠিক আছে, আপনি একটু উপরে গিয়ে নুরিকে বলেন আমি কল দিচ্ছি। ঠিক আছে। সাইমন কল কেটে দিল। দারোয়ান মোবাইল পকেটে রেখে মাথা ঘোরাতেই দেখলো তৃপ্তি লিফট থেকে বের হয়ে আসছে। গেট খুলে দিয়ে কৃত্রিম হাসি দিয়ে বলল, সাইমন বাবাজি কল দিছিল, বাসায় নাকি কথা বলতে পারছে না। আপনার সঙ্গে কি দেখা হয়েছে? হ্যাঁ, দেখা তো হলো, ওনারা তো উপরে আছে। তৃপ্তি বেরিয়ে গেল। রাস্তার পাশে পার্কে করে রাখা গাড়িতে গিয়ে বসতে সেটা হর্ন বাজিয়ে মুহূর্তের মধ্যে এলাকা ত্যাগ করলো। বৃদ্ধ দারোয়ানের পকেটে হাত দিয়ে 500 টাকার চকচকে নোটটা অনুভব করে খানিকটা শান্তি পেল। কিছুক্ষণ পরে আবার সাইমন কল করাতে সে কলটা রিসিভ করলো। সাইমন তাকে জিজ্ঞাসা করাতে সে তাড়াতাড়ি মোবাইল রেখে 5 তলায় চলে গেল। সাইমনের ফ্ল্যাটে কয়েকবার কলিং বেল বাজালো। তখন আবার সাইমন কল। দারোয়ান বলল, বেল দিচ্ছি, কেউ তো খুলছেই না। কি বলেন, দরজা ধাক্কা দেন তো। বাম হাতে মোবাইল রেখে ডান হাত দিয়ে দরজার হাতল ধরে হালকা ধাক্কা দিলেন। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। দরজা আগের থেকে খোলা ছিল। সাইমনকে কথা জানাতে সে বলল, তাড়াতাড়ি যেন রুমের ভিতরে গিয়ে সব কিছু ঠিকঠাক আছে কিনা চেক করেন। দারোয়ান তাই করল। প্রথমে ডান দিকে যে রুমে গেল সেখানে নিহা ছিল। দরজা খুলে রুমে প্রবেশ করতে দেখল বিছানায় শুয়ে আছে নিহা। তার গলাটা ক্ষতবিক্ষত, গলা দিয়ে জপজপ করে রক্ত বের হয়ে আসছে। বিছানা বেসে গেছে। সাইমন কাঁপা কাঁপা গলায় বলল, লাশ? রক্ত? সাইমন বেশ চিৎকার করে বলল, কিসের লাশ? কার লাশ বলছেন? আমার নুরি ঠিক আছে তো কাকা? উপাস থেকে কোনো উত্তর আসে না। কলটা কেটে যায়। সাইমন পাগলের মতো হয়ে বাড়িওয়ালার নাম্বারে কল করে। বাড়িওয়ালা তার স্ত্রীকে নিয়ে ফ্ল্যাটে আসেন। তিনি প্রথমে নুরির রুমে যান। বাথরুমের সামনে ফ্লোরে রক্তাক্ত নুরির দেহটা দেখতে পান তারা। সঙ্গে সঙ্গে কল দেয় পুলিশ স্টেশনে। তবে দারোয়ান কোথাও নেই, সে পলাতক। ঘণ্টাখানেক পরে পুলিশ এসে বাসা থেকে দুটো মেল লাশ উদ্ধার করে। পুলিশের সঙ্গে সঙ্গে সাদা চাদর জড়ানো একটা লোক আসে। চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে কত কিছু যেন খুঁজে বেড়ায়। তারপর আস্তে ধীরে গিয়ে বাড়িওয়ালার কাছে গিয়ে বলেন, আমি রিহানুল ইসলাম সাজু, সবাই সাজু বলে ডাকে। ফ্ল্যাটে সবার আগে কে প্রবেশ করে লাশ দেখতে পান? বাড়িওয়ালা তার স্ত্রী দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। সাজু ভাই কিছু না বলে তাদের কাছ থেকে উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন। বাড়ির মালিক আসলাম ফারাজি বাড়ির 6 তলা। নিজের 2 মেয়ে আর স্ত্রীকে নিয়ে তিনি 3 তলায় থাকেন। সাজু ভাইয়ের প্রশ্ন শুনে তিনি বললেন, চট্টগ্রাম থেকে সাইমন আমাকে কল করেছিল, বলেছিল ওর বাসায় নাকি ঝামেলা হচ্ছে। আমি তখন আমার স্ত্রীকে নিয়ে এখানে এসে সব কিছু দেখতে পাই। প্রসঙ্গ পাল্টে সাজু বললেন, আমরা আসার সময় গেটে কোনো দারোয়ান দেখতে পাইনি,
তবে গেটের কাছে দারোয়ান থাকার ব্যবস্থা দেখেছি। দারোয়ান কোথায়? আমিও তাকে খুঁজে পাচ্ছি না। সাইমন আমার কাছে কল করার আগে নাকি দারোয়ানের কাছে কল দিয়েছিল। তার কাছে বাসার গন্ডগোলের কথা শুনে পরে আমাকে কল দিয়েছে। তাহলে দারোয়ান কোথায় আঙ্কেল? মা বাবার সঙ্গে দাঁড়িয়েছিল বাড়িওয়ালা বড় মেয়ে রাবেয়া। সে বলল, বাবা তো বললেন দারোয়ান আঙ্কেলকে আমরা খুঁজে বেড়াচ্ছি। তিনি হঠাৎ কোথায় গেলেন সেটা নিয়ে আমারও চিন্তাগ্রস্ত। আপনার নাম? ওর নাম রাবেয়া, আমার বড় মেয়ে। পাশ থেকে মেয়ের হয়ে উত্তর দিলেন আসলাম ফারাজি। আমরা একটু পাশের ফ্ল্যাটে যারা থাকেন তাদের সাথে কথা বলতে চাই। অস্বাভাবিক কিছু শুনতে পেয়েছে কিনা। ঠিক আছে, চলুন তো। সাজু উত্তরায় এসেছিল বিকেল 5টার দিকে। উত্তরা থানায় কর্মরত এসআই লিয়াকত আলী সাজুর বন্ধু। বন্ধুর সাথে দেখা করার জন্য সাজু উত্তরায় থানায় এসেছিল রাত 10টার একটু আগে। বহুদিন পরে দেখা, কথা বলতে বলতে সময় পার হচ্ছিল। হঠাৎ থানায় একটা ফোন আসে। জানা যায় 6 নম্বর সেক্টরে একদম শেষ দিকে রেললাইনের কাছাকাছি একটা বাড়িতে দুটো মেয়ে খুন হয়েছে। ওসি সাহেব তৎক্ষণাৎ এসআই লিয়াকত আলীকে সেখানে যেতে বলেন। লিয়াকত নিজেই সাজুকে বললেন, তুই আসার সঙ্গে সঙ্গে খুনের ঘটনা, চল আমার সঙ্গে, তুই থাকলে আমার ভালোই হবে। ঠান্ডা কফিতে শেষ একটা চুমুক দিয়ে সাজু উঠে দাঁড়ায়। তারপর বেরিয়ে পড়ে পুলিশের সঙ্গে। ফেব্রুয়ারি মাসের 29 তারিখ। শহর থেকে শীত বিদায় নিয়ে আগে, তবু সাজুর গায়ে একটা সাদা চাদর, চোখ লাল, খুসখুস করে কাঁদছে। নুরি যে রুমে খুন হয়েছে সেখান থেকে লিয়াকত আলী বের হয়ে সাজুকে বলল, দুজনের গলায় ছুরি ঢুকিয়ে খুন করা হয়েছে। সম্ভবত খুন করার সময় মুখ চেপে ধরেছিল। সাজু বলল, ছোট মেয়েটাকে মুখ চেপে ধরে তারপর খুন করা হয়েছে। তবে বাথরুমের সামনের ফ্লোতে যাকে পাওয়া গেছে তার ঘাড়টা ভাঙা। সম্ভবত বাথরুম থেকে বের হতে খুনি ঘাড় মটকে দেয়। শক্তির প্রয়োজন হয়েছে। পেশাদার কোনো খুনি অথবা অভিজ্ঞ কারো কাজ হতে পারে, কিন্তু যে করেছে সে অবশ্যই পুরুষ মানুষ। নিজের যুক্তিতে বলল এসআই লিয়াকত। সাজু বলল, দারোয়ানকে পেলে কাজটা সহজ হতো। কিন্তু তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কি কাজটা দারোয়ান করছে? না না, উনি গরিব মানুষ। এরকম অপরাধ করার সাহস তার হবে না। কথার মাঝখানে নিজের মতামত ব্যক্ত করলেন বাড়িওয়ালার স্ত্রী। লিয়াকত আলী বললেন, তাহলে সে পালাবে কেন? তিনি বাড়ির দারোয়ান, আর যেই বাড়িতে দুটো খুন হয়েছে তারপর যদি সে এখান থেকে পালিয়ে যায় তাহলে সব সন্দেহ তো তাকেই করা হবে, তাই না? মহিলা আর কোনো উত্তর করল না। রাবেয়া কিছু বলতে গিয়েও চুপ করে রইল। দুই বোনের লাশ রুম থেকে বের করা হচ্ছে, সেদিকে সবাই তাকিয়ে। সাবধানে নিয়ে যাও। লিফট দিয়ে নামার দরকার নেই, সিঁড়ি দিয়ে নামো, আদেশ করল লিয়াকত আলী। অলরেডি থানা থেকে দুবার তাকে কল করা হয়েছে। সাজু সোফার দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। লিয়াকত সাজুকে বলল, ভাড়াটিয়াদের জিজ্ঞাসা করে আসি। সাজু কিছু বলার আগে লিয়াকতের নাম্বারে কল আসে। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে লিয়াকত বলে, সাইমন সাহেব কল করেছে। আমি তাকে কল করেছিলাম, তখন রিসিভ করেনি। তুই ভাড়াটির সঙ্গে কথা বল, আমি ওনার সাথে কথা শেষ করে আসছি। মোবাইল রিসিভ করে সে সাইডে চলে গেল। রাবেয়া বলল, আপনি চলুন, আমরা তাদেরকে ডেকে দিচ্ছি। যদি কোনো তল্লাশি করতে চান সেটাও করতে পারেন। আচ্ছা তাহলে চলুন। সিঁড়ির সামনে দাঁড়িয়ে সাজু খানিকটা কী যেন ভাবলো। তারপর বলল, আগে একটু ছাদে চলুন, ছাদটা দেখে আসি, তারপর এদের সাথে কথা বলবো। ছাদের দরজা খোলা, সচরাচর এমন বাসাবাড়িতে ছাদের দরজা খোলা থাকার কথা নেই। সাজু খোলা দরজার সামনে দাঁড়িয়ে বলল, দরজা কি সবসময় খোলা থাকে? আসলে চিলেকোঠার ঘরে দুজন ভাড়া থাকে, তাদের কাছে ছাদের চাবি আছে। তারাই ছাদের দরজা খুলে বা বন্ধ করে। সবাই মিলে ছাদে গিয়ে দাঁড়ালো। সাজু ছাদের চারিপাশটা ভালো করে দেখতে লাগলো। আসলাম ফরাজি চিলেকোঠায় দুজনকে ডেকে বাইরে আনলেন। রাবের কথা শুনে সাজু ভেবেছিল সেখানে ব্যাচেলার কেউ হবে, কিন্তু বাইরে আসার পর দেখা গেল এরা স্বামী স্ত্রী। ছাদের দরজা খোলা কেন, সেই প্রশ্নের উত্তরে তারা বলেন, দারোয়ান ছাদে এসেছিল। সে নাকি খাকে সিঁড়ি দিয়ে উপরে আসতে দেখেছে। ছাদে এসে আমাকে ডেকে তুলল। দুজন মিলে চারিদিকে খুঁজলাম, কিন্তু কোথাও কেউ ছিল না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল। সাজু বলল, দারোয়ান সে ছাদে এসেছিল, সে কি আপনাদের কিছু বলেনি? এতক্ষণ কি আপনাদের সাথে? এই ধরেন 10 মিনিটের মতো। জিজ্ঞাসা করলেন কি হয়েছে। সে কিছু বলল না, চারিদিকে তাকে বিড়বিড় করে কি যেন বলতে লাগলো। 5তলায় যে দুটো খুন হয়েছে সেটা বলেনি? খুন হয়েছে? কই না তো। সাজু তখন বলল, আপনাদের কিছু বলল না? এদিকে দারোয়ানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে তিনি ছাদ থেকে কোথায় গেলেন? তখনই তড়িঘড়ি করে হাঁপাতে হাঁপাতে এলো এসআই লিয়াকত আলী। সে বেশ উত্তেজিত হয়ে বলল, সাজু, শারমিন সাহেবের সাথে কথা বললাম।
তিনি চট্টগ্রাম থেকে রওনা দিয়েছে। খুনিকে সেটাও জানতে পেরেছি। চল তাড়াতাড়ি। সাজু বেশ অবাক হয়ে বলল, কে খুন করেছে? খুন করেছে সাইমন সাহেবের অফিসের বস। খুনিও একটা মেয়ে। দারোয়ানের লাশ দেখার মাত্র 5 মিনিট আগে সে ফ্ল্যাট থেকে বের হয়েছিল। মেয়ে? সেটা কিভাবে সম্ভব? সাইমনের সঙ্গে কথা বলে লিয়েকত যা যা জেনেছে সবটাই সাজুকে খুলে বলল। সাজু বলল, ব্যাপারটা তো জটিল হয়ে গেল। দারোয়ানের সঙ্গে কথা বলার পরে যদি দারোয়ানের ফ্ল্যাটে এসে লাশ দেখতে পায় আর খুনগুলো যদি সেই তৃপ্তি মেটা করে, তাহলে দারোয়ান ছাদে এসেছিল কেন? কাকে দেখেছে সে? আর সে গেল কোথায়? স্যার, আমি আপনাদের জানলা দিয়ে দেখেছি দারোয়ান কাকা লোহার সিঁড়ি দিয়ে উপরে উঠছে। কাঁপা কাঁপা গলায় বলল চিলেকোঠার স্ত্রী। মানে উপরের পানির ট্যাঙ্কের ওখানে। হ্যাঁ, আমাদের সকালে অফিসে যেতে হয়, তাই তাড়াতাড়ি ঘুমাই। দারোয়ান কাকা ছাদে এসে কথা বলার পরে আমরা রুমে যাই। জানলা খোলা ছিল, তাই সেটা বন্ধ করতে গিয়ে দেখি দারোয়ান কাকা লোহার সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছে। লিয়াকত, চলো তো উপরে উঠে দেখে আসি। সাজুর সামনে আর লিয়াকত আলী তার পিছন পেছন লোহার সিঁড়ি দিয়ে উঠে গেল। সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে সরু স্থানে গিয়ে সাজু থমকে গেল। পেছনে দাঁড়িয়ে আতঙ্কিত চোখে তাকিয়ে রইল এসআই লিয়াকত। দারোয়ানের নিথর দেহটা পড়ে আছে। বিড়বিড় করে সাজু বলল, একেও ঘাড় মটকে খুন করা হয়েছে লিয়াকত। এত উপরের লোকটাকে মারতে এলো কেন? মারতে এসে মরে গেছে, তাই তো দেখেছি। তোকে এই মামলা নিয়ে অনেক ভুগতে হবে। তুই তো ভেবেছিলি খুন করেছে সাইমন সাহেবের অফিসের বস, কিন্তু দেখ, খুনি তো অন্য কেউ। তাহলে খুন করলো কেন? নিচ থেকে নতুন মেয়ে কণ্ঠ শোনা গেল, অফিসার, এখানে কাজ শেষ হলে নিচে আসুন। আমি তৃপ্তি, সাইমনের অফিসের বস। সাইমন নাকি আমার বিরুদ্ধে অভিযোগ করে। এখনও তো আপনার বিরুদ্ধে পুলিশ কোনো অ্যাকশন নেননি। তাহলে কিভাবে জানলেন যে সাইমন আপনার বিরুদ্ধে অভিযোগ করলেন? সাইমন আমাকে কল করেছিল, খুব উত্তেজিত হয়ে কথা বলেছে, বারবার হুমকি দিচ্ছে আমাকে সে ফাঁসিতে ঝোলাবে। বেশ রক্তাক্ত আর উদাস হয়ে কথাগুলো বলল তৃপ্তি। এই বাসা থেকে থানায় কল দিয়েছিল রাত 1:45টার দিকে। সাইমনের কথা অনুযায়ী আপনি তার কিছুক্ষণ আগে ফ্ল্যাট থেকে বের হয়েছেন। সাইমন সাহেব নেই, তবু এত রাতে কেন তার বাসায় এসেছিলেন? চাদরটা খানিকটা টেনে দিয়ে প্রশ্ন করল সাজু ভাই। আসলে সাইমনের কাছে শুনেছিলাম তার স্ত্রী অসুস্থ, ব্রেন ক্যান্সার ধরা পড়েছে, খুব বেশি দিন বাঁচবে না। তাই ভাবলাম আমাদের অফিসের জন্য যেহেতু সে ঢাকার বাইরে যাচ্ছে, সেহেতু আমি একটু দেখে আসি। ভাবির ব্রেন ক্যান্সার ছিল? অবাক হয়ে জানতে চাইল রাবেয়া। তারা সবাই ছাদে দাঁড়িয়ে আছে। নুরির ব্রেন ক্যান্সার শুনে সকলের মধ্যে যেন একটা প্রশ্নের জন্ম দিচ্ছে। সাজু বলল, আপনার সাথে কি কি কথা হয়েছিল তাদের? সব কিছু ঠিকঠাকভাবে বলেন। আমি অফিস থেকে সরাসরি এখানেই আসি। দারোয়ানের সঙ্গে কথা বলাতে সে বলে রাত 10টার পর বাইরে কারো ভেতরে আসার অনুমতি নেই। কারো গেস্ট এলে ভাড়াটিয়া নিজে নেমে আসতে হবে। তারপর আমার ড্রাইভার ওনাকে 500 টাকা দিলে তখন দারোয়ান রাজি হয়ে গেট খুলে দেয়। এক প্রকার ঘুষ দিয়ে আপনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন। কি অদ্ভুত মানুষ আপনি! বিরক্ত হয়ে কথাটা বললেন আসলাম ফারাজের বড় মেয়ে রাবেয়া। কিন্তু তৃপ্তি সেই কথার জবাবে বলল, আমি তাকে বলেছিলাম যে সাইমন সাহেবের স্ত্রী অসুস্থ, তাই আসতে পারবে না। দরকার হলে সে যেন বাড়ির মালিকের সঙ্গে কথা বলে। তাছাড়া সে যদি ঢুকতে না দিত, তাহলে তো আমি কিছুতেই প্রবেশ করতে পারতাম না। ঘুষ দেওয়া ও নেওয়া দুটোই সমান অপরাধ। খানিকটা জোর দিয়ে বললেন লিয়াকত আলী। সাজু বলল, তারপর বাসায় ঢুকে কি করলেন? সবাইকে পরোয়া করে তৃপ্তি বলল, দরজা খুলেছিল সাইমনের শালী। তাকে জিজ্ঞাসা করলাম সাইমনের স্ত্রী কোথায়। সে জানায় তার নাম নিহা, নুরি তার বড় বোন। তারপর আমাকে একটা রুমের মধ্যে নিয়ে যায়। রুমটা নিশ্চয় সাইমনের স্ত্রীর, তাই না? হ্যাঁ। আবুটা তখন বিছানায় শুয়েছিল। তিনি বলেছিলেন রাত 8টার পর থেকে তার প্রচুর মাথা ব্যথা হচ্ছে। আমি তার সাথে 5 মিনিটের মতো কথা বলে বিদায় নিই। এত জল্পনা কল্পনা করে বাড়ির ভিতর ঢুকে মাত্র 5 মিনিটে কথা শেষ করে বের হয়ে গেলেন? পাশে বসে প্রশ্ন করল লিয়াকত আলী। আমি আগেই বলেছি সাইমনের স্ত্রীর প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিল। যার ব্রেন ক্যান্সার, তাকে মাথা ব্যথার সময় কেন কষ্ট দেব? তাছাড়া রাত অনেক বেজে গেছিল, সেজন্য বিলম্ব না করে আমি বিদায় নিয়ে বের হচ্ছিলাম। তখনও কোনো সমস্যা ছিল না, তাই না? আমার নজরে তো কিছু পড়েনি। আপনি চলে যাবার কিছুক্ষণ পরে দারোয়ান উপরে আসে। আসার পরে তিনি ফ্ল্যাটের দরজা খোলা পেয়ে প্রবেশ করে। তারপর রুমের মধ্যে রক্তাক্ত দেহগুলো আবিষ্কার করে। বিষয়টা কিভাবে হলো আমি সত্যিই বুঝতে পারছি না। তাছাড়া আমি যদি তাদের খুন করে চলেই যাই, তাহলে ছাদে এসে দারোয়ানকে তো আর মারতে পারি না, তাই না? চিলেকোঠার স্বামী স্ত্রী দুজনের সামনে দাঁড়িয়েছিল।
সাজু তাদের দিকে তাকিয়ে রইল। তারা খানিকটা নড়ে চড়ে দাঁড়ায়। সাজু বলল, দারোয়ানের লাশটা কিন্তু ছাদেই পাওয়া গেছে। আপনারা ছাদে ছিলেন। আমার কথা বুঝতে পেরেছেন? তারা দুজনে যেন আকাশ থেকে পড়ল। এভাবে তাদের দিকে সন্দেহের তীর যাবে হয়তো কল্পনা করেনি। লোকটা বলল, আমরা কিভাবে বুঝবো স্যার? আমরা তো দরজা বন্ধ করে শুয়ে পড়েছিলাম। আপনারা এসে যখন ডাকছেন তখন উঠলাম। তোমার বউ যখন দেখলো দারোয়ান ট্যাঙ্কির ছাদে যাচ্ছে, তখন কি তোমাদের মনে হয় নাই যে লোকটাকে কি করেছে একটু দেখি? বিরক্ত ও রাগের মাধ্যমে প্রশ্ন করলো এসআই লিয়াকত আলী। সাজুভাই তখন বাড়িওয়ালা আসলাম ফারাজির দিকে তাকিয়ে বলল, সন্দেহের দৃষ্টিকোণ থেকে পুলিশ এসে এদের দুজনকে থানায় নিয়ে যাবে। কে আসল অপরাধী আর কারা এসবের সঙ্গে জড়িত, আশা করি সব কিছু বের হয়ে যাবে। চিলেকোঠা স্বামী স্ত্রী দুজনে কান্না করে দিল। তারা অসহায় হয়ে আসলাম ফারাজির কাছে অনুনয় বিনয় করতে লাগলো। রাবেয়া বলল, আপনাদের তো উচিত ছিল দারোয়ান চাচাকে সাহায্য করা, তা না করে হেলাফেলা করেছেন। এখানে বাবা কি করবেন? সব কিছু শেষ করে এসআই লিয়াকত ও সাজু সবাইকে নিয়ে বাড়ি থেকে যখন বের হলো, তখন ঘড়ির কাঁটায় রাত ৩টার একটু বেশি। চিলেকোঠা স্বামী স্ত্রী দুজনকে থানায় নিয়ে গেল। বিদায় মুহূর্তে সাজু বলল, সকালে আবার আসতে হবে। সাইমন সাহেব চট্টগ্রাম থেকে ফিরলে তার সাথে কথা বলতে হবে। নুরিনিয়ার বাবা মা তো আসবেন, তাদের সবাইকে থানায় আসতে বলবো। তুই ঘুম থেকে উঠে আমাকে কল দিস। সরাসরি থানায় যদি আসিস তাহলে ভালো হবে। কখন ঘুম ভাঙে জানি না। এখন বাসায় গিয়ে আর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ফজরের নামাজ পড়ে তারপর ঘুমাবো। তুই তো হাসান স্যারের বাসায় যাবি তাই না? হ্যাঁ, সেখানে যাব। ভাবি অলরেডি অনেকবার কল করেছে। আমার মনে হচ্ছে দিল বলতে বলতে পকেট থেকে মোবাইল বের করলো সাজু ভাই। কফির কাপটা সাজুর হাতে দিয়ে ভাবি বলল, তোমার ভাই ডিবি অফিসার হয়েও তোমার মতো এরকম ডিউটি করে না। বিকেলে বেড়াতে এসে তুমি রাতে গোয়েন্দাগিরি করতে চলে গেলে। এত শখ কেন বলতে পারো? ঠান্ডা কফিতে চুমু দিয়ে সাজু কিছু বলবে তখনই তার নাম্বারে একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। সাজু মোবাইল বের করে কলটা রিসিভ করলো। সে ভেবেছিল এসআই লিয়াকত হয়তো অন্য কোনো নাম্বার দিয়ে কল করেছে, নাহলে এত রাতে কল করার মতো কে আছে। সাজু বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম্বারে এখনই একটা এসএমএস যাবে, খুব মনোযোগ দিয়ে সেটা পড়বেন। আশা করি অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। আপনি কে বলছেন? কণ্ঠটা একটা ছেলের। সাজুর প্রশ্নের জবাব না দিয়ে কলটা কেটে দিল। ভাবি বলল, কি হয়েছে? তখনই মোবাইলে মেসেজ এলো। সাজু মেসেজটা ওপেন করলো। নুরি নামের যে মেয়েটা আজকে খুন হয়েছে, সে ব্রেন ক্যান্সারে আক্রান্ত ছিল না। কিছুদিন পরে মেয়েটা মারা যাবে এরকম কোনো প্রাকৃতিক সম্ভাবনাও ছিল না। তাকে খুন করা হয়েছে অন্য কারণে। সেই কারণটা খুঁজে বের করার দায়িত্ব আপনার। মেসেজ পড়ে সাজু বিড়বিড় করলো, ব্রেন ক্যান্সারের কথাটা তাহলে কেন উঠলো? সাইমন নিজেই কি বিষয়টার সঙ্গে জড়িত? যদি তাই হবে, তাহলে সেটা কি? রাজলক্ষ্মী কমপ্লেক্সের অপোজিট বিল্ডিংয়ে একটা জনপ্রিয় কফি শপে বসে আছে সাজুভাই। সাজুর সামনে বসে আছে সাইমন। সাইমনের চোখ লাল টকটক করছে। দেখে বোঝা যাচ্ছে সারা রাতে এক ফোঁটা ঘুম হয়নি। নিজের ভালোবাসার মানুষ হারিয়ে গেলে মানুষ হারানোর কষ্ট সহজে কি মেনে নিতে পারে? থানায় পুলিশের সঙ্গে কথা হয়েছে নীরবতা ভেঙে প্রশ্ন করলো সাজুভাই। চট্টগ্রাম থেকে ফিরে সরাসরি বাসায় যাই। সেখান থেকে থানায় গেছিলাম। তাদের সঙ্গে কথা হয়েছে আমার নুরিকে ওরা হত্যা করলো, অথচ এরা আমার সঙ্গে কতটা উল্টোপাল্টা প্রশ্ন করে। খানিকটা আফসোসের সহিত বললেন সাইমন, তদন্তের জন্য কত কিছুই তো জিজ্ঞাসা করতে হয় সাইমন সাহেব। তাতে করে আসল অপরাধীকে খুঁজে পেতে সহজ হবে। অপরাধীকে ওনারা গ্রেপ্তার করেছে। ছাদের চিলেকোঠায় যারা থাকতো তারাই তো আমার নুরিকে খুন করেছে। তাদের গ্রেপ্তার করা হয়েছে সন্দেহ করে। সরজমিনে আমরা সব কিছু ঘাটাঘাটি করে তাদের বেশি সন্দেহ করেছি। পুলিশ এখনও তাদের আরও ভালো করে জিজ্ঞাসাবাদ করবে। আপনি আমাকে কেন ডেকেছেন? এসআই লিয়াকত স্যার বলেছেন আপনি নাকি জরুরি কথা বলতে চান। সকালে ঘুম থেকে উঠে সাজু তার বন্ধুর কাছে কল দিয়ে মামলার আপডেট জিজ্ঞাসা করল। লিয়াকত আলী জানায়, সাইমন সকাল 7টার দিকে ঢাকায় এসেছে। যশোর থেকে নুরির বাবা মা দুজনে এসেছে। তারা সবাই থানায় গিয়ে বলেছে সাজু ভাই তখন বলেছিল যে সাইমনের সঙ্গে একাকী একটু কথা বলতে চাই, তবে লিয়াকত চাইলে থাকতে পারে, কিন্তু লিয়াকত সেটা করেননি। সাইমনকে সে সাজুর সঙ্গে দেখা করতে বলেছে। এটা বলেছে স্ত্রী হত্যার বিচার পেতে হলে কোনো কিছু গোপন না করে সাজুর সঙ্গে সব সত্যি বলে দেয়। ভোর রাতে মেসেজে কথা সাজু কাউকে বলেনি। এরকম নাম পরিচয়বিহীন কোনো তথ্যের সত্যতা নিশ্চিন্ত না জেনে কাউকে জানানো বোকামি। তাছাড়া মেসেজ আসার পর থেকে সেই নাম্বার বন্ধ রাখা হয়েছে।
হতে পারে বিভ্রান্ত করার জন্য কেউ পথের দিক পরিবর্তন করতে চাইছে। টিস্যু নিয়ে সাইমন চোখ মুছল। সাজু ভাই বলল, আপনার সঙ্গে আমিও কিছু উল্টোপাল্টা প্রশ্ন করতে চাই। আশা করি বিরক্ত না হয়ে সেগুলোর জবাব দেবেন। নিজেই যদি মনে করেন সেগুলো উল্টোপাল্টা প্রশ্ন, তাহলে কেন শুধু শুধু সেগুলো জিজ্ঞাসা করবেন? আপনাদের কাউকে বোঝাতে পারবো না আমি নুরির জন্য কতটা কষ্ট পাচ্ছি। এতটা কষ্ট তো পাওয়ার কথা নয় সাইমন সাহেব, কারণ আপনার স্ত্রী তো ব্রেন ক্যান্সারে আক্রান্ত। সে যদি পৃথিবী থেকে বিদায় নেবে সেরকম মানসিক প্রস্তুতি তো আপনার ছিল। আমার স্ত্রীর ক্যান্সার সমস্যা আপনি কিভাবে জানলেন? পুলিশ বলেছে? না, আপনার অফিসের বস তৃপ্তি বলেছে। মনে হয় আপনি তাকে বলেছিলেন, তাই না? হ্যাঁ, বলেছিলাম। প্রতিদিন অফিসে যেতে বিলম্ব হতো, তাই সে কারণ জিজ্ঞাসা করতে আমি তাকে পরশু সত্যিটা বলেছেন। সত্যি নাকি মিথ্যা? মিথ্যে কেন বলবো? নুরি ক্যান্সারের সঙ্গে লড়াই করছে অনেক দিন ধরে। প্রতিদিন তার অসহ্য যন্ত্রণা কাতরানি আমি ছাড়া আর কেউ জানে না। কাউকে বলিনি আজও। সাইমন সাহেব, মনে করেন কোনোভাবে পরীক্ষা করে কিংবা অনাকাঙ্ক্ষিতভাবে আমরা জানতে পারলাম আপনার স্ত্রী মানে নুরির কোনো ক্যান্সার ছিল না, তাহলে কি সেটা ভুল হবে? কিসের আজে বাজে কথা বলছেন? নুরির ক্যান্সার অনেক দিনের। আমাদের বাসায় ভালো করে তল্লাশি করলে আপনারা ও সকল মেডিসিন, প্রেসক্রিপশন, টেস্ট রিপোর্ট দেখতে পারতেন। আমরা সব কিছু দেখেছি, আপনি উত্তেজিত হবেন না। আমি আপনাকে মনে করতে বলছি, পুরোপুরি মেনে নিতে বলিনি। সাইমন কিছু বলল না। সাজু সামনে রাখা ঠান্ডা কফিতে চুমুক দিল। সাইমন মনে হচ্ছে তার সামনে যিনি বসে আছেন তিনি পৃথিবীর একমাত্র ঠান্ডা কফি ছাড়া কিছু চেনে না। কারণ এখানে আসার পর সে 4 কাপ কফি খেলে ফেলেছেন। প্রথমে এসে সঙ্গে 4 কাপ ঠান্ডা কফির অর্ডার করতে সাইমন চমকে যায়। সে ভেবেছিল তারা দুজন ছাড়া আরও দুজন হয়তো আসবে। কিন্তু পরক্ষণে সাজু তাকে বলেছিল, নিশ্চয়ই সারা রাত কিছু খাওয়া হয়নি, অনেক বেলা হয়েছে, কি খাবেন? সাইমন কিছু খেতে রাজি হলো না। গতকাল সকালে সে মানুষটাকে তাকে নিজের হাতে খাইয়ে দিয়েছিল, যার হাতের খাবার খেয়ে সে বাসা থেকে বের হয়ে চট্টগ্রামে গেল, সেই মানুষটা আজকে হাসপাতালের মর্গে পড়ে আছে। সাজু আবারও বলল, যেখানে পোস্টমর্টম করা হবে সেখানেই আমি বলে দিয়েছি যেন ব্রেন ক্যান্সারের বিষয়টি ভালো করে পরীক্ষা করা হয়। সুতরাং সত্যটা জানতে কোনো অসুবিধা হবে না। দেখুন ভাই, আমার নুরি ক্যান্সারে আক্রান্ত ছিল, তাতে আমার কোনো সন্দেহ নেই। যেই ডাক্তার দীর্ঘদিন ধরে ওর চিকিৎসা করছিল, আপনি চাইলে আমার সঙ্গে গিয়ে ওই ডাক্তারের কাছে গিয়ে কথা বলতে পারেন। আমি তো সেটাই চাচ্ছি, যিনি আপনার স্ত্রীর চিকিৎসা করছিল তার সঙ্গে দেখা করতে। প্লিজ ভাই, আমার স্ত্রীকে হত্যা করা হয়েছে। আপনারা হত্যাকারীদের প্রমাণসহ গ্রেপ্তার করুন। সে তো ক্যান্সারে মারা যায়নি। ডাক্তারের কাছে গিয়ে কেন সময় নষ্ট করতে চাইছেন? আমি আপনাকে আগেই বলেছি, অযথা সময় নষ্ট করার মতো মানসিকতা আমার নেই। আমার সঙ্গে বাইক আছে, আপনি আমার সঙ্গে চলুন, আমরা দুজনে মিলে ডাক্তারের সঙ্গে কথা বলব। ঠিক আছে, চলুন তাহলে। খানিকটা অনিচ্ছায় রাজি হলো সাইমন। কফি শপ থেকে বের হয়ে নিচে নামার সময় সাজু ভাই একাই বললেন, নিজেকে শান্ত করুন, যা হয়েছে সেটা কখনো পরিবর্তন করা যাবে না। দুঃখ আছে বলে সুখ এতটা মূল্যবান। সাইমনের কাছে ডাক্তারের নাম্বার সেভ করা ছিল। তাকে কল দিয়ে জানা গেল তিনি এখন বাসাতে আছেন। বাসার ঠিকানা নিয়ে তারা দুজনে বাইক করে উত্তরার 4 নম্বর সেক্টরের কাছে প্রিয়াঙ্কা সিটিতে চলে গেলেন। প্রিয়াঙ্কা সিটি এখনও পুরোপুরি ভবন নির্মাণ হয়নি, প্রচুর ফাঁকা প্লট পড়ে আছে। খানিকটা ভিতরে গেলে রাস্তা অপছন্দের তালিকায় যেতে সময় লাগে না। সেখানে একটা বাড়ির সামনে এসে সাজু বাইক দাঁড়ায়। দারোয়ান সঙ্গে বলে ভিতরে যাওয়ার অনুমতি মিলে গেল। ফ্ল্যাট, ফার্নিচার, আসবাবপত্র সব কিছু নতুন। দেখেই বোঝা যাচ্ছে খুব বেশি দিন আগে তারা এখানে আসেনি। নীল রঙের ড্রেস পরিয়ে তো যে মেয়েটা দরজা খুলে দিল, সে সাজুর দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, আপনি সাজু ভাই না? সাজু নিজেও খানিকটা অবাক হয়ে মেয়েটার কথায় জবাব দিল, হ্যাঁ আমি সাজু। কিন্তু আপনি আমাকে চেনেন কিভাবে? আপনি তো কোনো সেলিব্রিটি নন। কে বলেছে সেলিব্রিটি নন? আপনার রহস্যের গল্পগুলো আপনাকে কত পরিচিত করেছে আপনি জানেন না। কথা সত্য, সাজু ভাই নিজে শখের কারণে বিভিন্ন মামলার সঙ্গে জড়ায় ঠিকই, কিন্তু সে নিজেও বেশ কিছু রহস্যময় গল্প লিখেছেন। মেয়েটা বলল, আপনি এভাবে আমাদের বাসায় আসবেন আমি তো কল্পনা করিনি। আমরা ডাক্তার ওবায়দুল মাসুদের সাথে দেখা করতে এসেছি। তিনি আমার মামা। গুড। তিনি কি বাসায় আছেন? হ্যাঁ, বাসাতে আছেন। আপনারা বসেন, আমি মামাকে এক্ষুনি ডেকে দিচ্ছি। মেয়েটা ভিতরে চলে যাওয়ার সময় দরজা পর্যন্ত গিয়ে আবার ফিরে এলো। সাজু ভাই, কী খাবেন আপনারা? কিছু খাবো না। কেন, আপনার ঠান্ডা কফি পছন্দ? না, মেলা মেলা ধন্যবাদ। মেয়েটা চলে গেলেও সাজু খানিকটা বিরক্ত। এমন গুরুত্বপূর্ণ কাজে এসে এরকম কারো মুখোমুখি হওয়া অস্বস্তি ছাড়া কিছুই দিতে পারে না। সাইমন তো আরও বেশি বিরক্ত হচ্ছে। ডাক্তার ওয়াহিদুল মাসুদ ড্রয়িং রুমে এলো। সাজু তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, রিহানুল ইসলাম সাজু। সাজু বললেই হবে। ডাক্তার সাহেব হাতে হাত মিলিয়ে চমকে গিয়ে হাতের দিকে তাকালেন। বিষয়টা সাজু বুঝতে পেরে নিজেই বলল, আমার শরীর সবসময় এমন তাপমাত্রা থাকে। জটিল রোগ বটে, তবে কিছুতেই ঠিক হচ্ছে না।
ভালো করে ডাক্তার দেখান, অবশ্যই ঠিক হবে। লন্ডনে চেষ্টা করছিলাম, কোনো কাজ হয়নি, তাই আর দেশের কোথাও চেষ্টা করিনি। যাই হোক, আপনার কাছে একটা জরুরি কাজে এসেছি। আপনার স্ত্রী কেমন আছে? প্রশ্নটা সাইমনকে করা হয়েছে। ওনার স্ত্রী গতকাল রাতে মারা গেছে। পাশ থেকে উত্তর দিল সাজু। এত তাড়াতাড়ি? আমি তো ভেবেছিলাম আর কিছুদিন বাঁচবে, রিপোর্ট তো সেরকম ছিল। তিনি ক্যান্সারে মারা যায়নি, তাকে খুন করা হয়েছে। গতকাল রাতে নুরি ও নুরির ছোট বোন নিহা এবং সাইমন সাহেবের বাসার দারোয়ান একসঙ্গে খুন হয়েছে। অবিশ্বাস্য ব্যাপার, এত বড় একটা ঘটনা ঘটে গেল। ও মাই গড! সাইমন তখন চুপচাপ বসে আছে, সাজুর দৃষ্টি গেল দরজার দিকে। একজোড় চোখ সেখান থেকে হঠাৎ উধাও হয়ে গেল। সাজু বুঝতে পারল নীল ড্রেস পরা মেয়েটা যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথাগুলো শুনছে। সাজু বলল, ওনার স্ত্রীর সকল রিপোর্ট কি আপনি দেখতেন? মানে নুরি যে ক্যান্সার ছিল সেটা তো আপনি দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছিলাম, কিন্তু মেয়েটা তো কদিন পরে এমনিতেই চলে যেত, তাহলে তাকে খুন করার কি দরকার ছিল? আহারে ডাক্তার সাহেব, আপনারা মানুষের সেবক। দিন দিন অসংখ্য মানুষ, অসুস্থ মানুষের সেবা করেছেন। আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। কি কথা বলেন? নুরি কি সত্যি সত্যি ব্রেন ক্যান্সার ছিল? হতবাক হয়ে তাকিয়ে রইল ডাক্তার ওয়াইবাদুল মাসুদ। যেন এরকম অদ্ভুত কথা এই জীবনে আর কোনোদিন শোনেন নাই। বলেন, আপনি কি রসিকতা করছেন? না, আমি জানার জন্য প্রশ্ন করছি। আপনাকে তো একটু আগে বললাম যে ওনার স্ত্রীর সব কিছু রিপোর্ট আমি দেখতাম। জি, আমার মনে আছে, কিন্তু তবুও আমি জানতে চাচ্ছি নুরি সত্যি সত্যি অসুস্থ ছিল কি না। আপনি কিসব কথা বলছেন সাইমন সাহেব? আপনি কি এজন্য আমার বাসায় দেখা করতে এসেছেন? তিনি আমার কথা বিশ্বাস করছিলেন না, তাই আপনার কাছে নিয়ে এসেছি। দেখুন মিস্টার সাজু, আপনি এখন আসতে পারেন। আপনার এরকম উদ্ভট প্রশ্নের কোনো উত্তর নেই। তার স্ত্রী মারা গেছে, তাকে শান্ত হতে দিন। মারা যায়নি, মারা হয়েছে, মানে খুন করা হয়েছে। তো সেখানে আমি কি করব? আমি তো আমার রোগীকে খুন করব না, তাই না? সাজু উঠে দাঁড়ালো। প্যাকেট থেকে নিজের একটা কার্ড বের করে সেটা সামনে টেবিলের উপর রেখে সাজু বলল, আমার ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস আছে। আমি একটা তদন্তের জন্য আপনার কাছে এসেছি। আমার মনে হচ্ছে আপনার মাধ্যমে অনেক কিছু জানতে পারবো। যদি কিছু বলতে চান তাহলে 24 ঘন্টায় যে কোনো সময় কল দিবেন। কথাগুলো বলে সাইমনকে নিয়ে বের হয়ে গেল সাজু। যাবার সময় আর চোখে লক্ষ্য করলো দরজার কাছে মেয়েটা এখনও আছে। সাজু তার শেষ কথাগুলো মেয়েটার উদ্দেশ্য করে বলল। বাড়ি থেকে বের হয়ে সাইমনকে বলল, সরি সাইমন সাহেব, আপনার মানসিক বিপর্যয় চলছে, তবুও এরকম হয়রানি করেছি। আমি কি এখন যেতে পারি? আমি বাইকে করে আপনাকে পৌঁছে দেব। নো থ্যাঙ্কস, আমি বাইকে চড়তে পারি না। এখন এতটুকু আসতে অনেক কষ্ট হয়েছে। তবু বাইক করে সামনে এসে সাইমন একটা রিক্সা নিয়ে নিল। সাজু একা একা বাইক নিয়ে এগিয়ে যাচ্ছে। মোবাইলে কল আসাতে বাইকটা রাস্তার পাশে দাঁড় করিয়ে কলটা রিসিভ করলো। হ্যালো সাজু ভাই, আমি অন্তরা। একটু আগে যে ডাক্তার ওয়াবেদুল মাসুদের বাসায় এসেছিলেন, যে মেয়েটার সঙ্গে দেখা হলো সেই মেয়েটা টেবিলে কার্ড রেখে এসেছে। সেখান থেকে নাম্বার নিয়ে কল করেছেন, তাই না? জি। সাজু মনে মনে ভাবলো তার প্ল্যান সাকসেসফুল। যেহেতু মেয়েটা তার বড় ভক্ত, তাই সাজুকে সাহায্য করবে এরকম একটা ভাবনা ছিল। তাই জোরে জোরে শেষের কথাগুলো বলে এসেছিল আর নিজের কার্ড রেখে এসেছিল। হ্যাঁ অন্তরা, বলো। সাজু ভাই, আপনি মামার সঙ্গে নুরি নামের কোনো মেয়ের বিষয়ে কথা বলছিলেন? আমার কাছে মনে হচ্ছে মামার মুখে অস্বাভাবিকভাবে এই নাম্বারটার একটা যোগাযোগ শুনেছি। কী যোগাযোগ? অনেকদিন আগের কথা, আমরা তখন টাঙ্গিতে থাকি। একদিন রাতে আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ছাদে দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ দেখি মামা ছাদে আসে। আমি কথা বন্ধ করে ছাদের সাইডে চুপচাপ দাঁড়িয়েছিলাম। তখন মামা ফোনে কার সঙ্গে যেন কথা বলে। কি বলেছিল? বলেছিল যে নুরি মেয়েটার রিপোর্ট এমনভাবে তৈরি করেছি, মেয়েটা সত্যি সত্যি ভেবেছে তার ব্রেন ক্যান্সার হয়েছে। আর ওই মেয়েটার মেডিসিনে এমন একটা ইঞ্জেকশন দিয়েছি যেটা নিলে এমনিতে শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবে। ব্রেনে প্রচুর চাপ পড়বে, তাই সহজেই ক্যান্সারের কথা বিশ্বাস করবে। আপনি এখন কোথায়? আমি? এটুকু বলার পরে সাজু শুনল ওপাশে মেয়েটার কাছে আরও কেউ এসেছে। সাজু শুনতে পেল মেয়েটা কাকে যেন বলছে, কে আপনি? আমার মোবাইল কেন? তারপর লাইনটা কেটে গেল। সাজু সঙ্গে সঙ্গে কল ব্যাক করলো, কিন্তু নাম্বার বন্ধ। সম্ভবত কেউ মোবাইল কেড়ে নিয়ে বন্ধ করেছে। সাজু দ্রুত বাইক ঘুরিয়ে ডাক্তার ওয়াবিদুল মাসুদের বাসার দিকে রওনা হলো। মনে মনে ভাবলো তাহলে খুনি তাকে ফলো করেছে। অন্তরা নামের মেয়েটাকেও কি দারোয়ানের মতো কোনো পরিণতি উপহার দেবে? সাজু ভাই বাসার সামনে এসে বাইক থামিয়ে দারোয়ান গেট খুলতে বলল। দারোয়ান সামান্য অবাক হয়ে বলল, আপনি না একটু আগে গেলেন? হ্যাঁ, কিন্তু আর একটা জরুরি কাজ বাকি রয়ে গেছে, তাই এবার এসেছি। দারোয়ান কিছু না বলে গেট খুলে দিল। যেহেতু খানিকক্ষণ আগে এরা এসেছিল, তাই ডাক্তারের কাছ থেকে অনুমতির দরকার মনে করলো না। সাজু গেট দিয়ে প্রবেশ করে সরাসরি ডাক্তারের ফ্ল্যাটে গেল। কলিং বেল বাজতে মেয়েটা এসে দরজা খুলে দিল। সাজুকে দেখে আস্তে আস্তে বলল,
আরে সাজু ভাই, আপনি আবার এসেছেন? কিছু ফেলে গেছেন নাকি? সাজু কিছু চিন্তার মধ্যে পড়ে গেল। কল দিয়ে মেয়েটা তার নাম দিয়েছিল অন্তরা। আর তখন তার সাথে শেষ মুহূর্তে অস্বাভাবিক কিছু শুনতে পেয়েছে। কিন্তু ডাক্তার সাহেবের ভাগ্নি এই মেয়ের মধ্যে সেরকম কিছুই দেখছে না। সাজু বলল, আপনি কি একটু আগে আমাকে কল করছেন? সাজুর প্রশ্ন শুনে যেন আকাশ থেকে পড়েছে। চোখ কপালে তুলে বলল, আমি? কই না তো, আপনার নাম্বার তো নাই আমার কাছে। তাছাড়া আপনি একটু আগে এখান থেকে বের হয়ে গেছেন, কল কেন দেবো? সাজু যেন নিজেকে নিজে বিশ্বাস করতে পারছে না। মোবাইল হাতে ছিল, কল লিস্ট থেকে সেই নাম্বার আবার কল দিল। নাম্বার বন্ধ। সাজু ভাই নাম্বারটা মেয়েটাকে দিকে দেখিয়ে বলল, এই নাম্বারটা চিনতে পারেন নাকি দেখেন তো। মেয়েটা ভালো করে সেটা দেখলো, তারপর সাজুর দিকে তাকিয়ে রইল। বলল, না সাজু ভাই, আমি তো চিনি না। সাজু চুপচাপ কিছু ভাবতে লাগলো। সাজু এমন নীরবতা দেখে মেয়েটা বলল, কোনো সমস্যা হয়েছে সাজু ভাই? দীর্ঘশ্বাস ছেড়ে সাজু বলল, না তেমন কিছু নয়। আপনার নামটা জানতে পারি? অবশ্যই। আমার নাম তাহিয়া তাবাসুম। ও আচ্ছা, ঠিক আছে তাবাসুম, আমি তাহলে আসি, পরে কথা হবে। বিদায় নিয়ে সাজু অনেকটা চিন্তিত হয়ে বাসা থেকে বের হয়ে গেল। রাস্তায় নেমে বাইকে এসে রাস্তায় চলতে চলতে শুধু ভাবছে কলটা কার ছিল। বাইক চালিয়ে সাজু সরাসরি আজমপুরে চলে গেল। এসআই লিয়াকত কল দিতে সে বের হয়ে এলো। দুজনে মিলে রাস্তার পাশের একটা চায়ের দোকানের সামনে দাঁড়ালো। সব শুনে লিয়াকত বলল, মানুষ বলে না অতিভক্তি চোরের লক্ষণ। আমার তো মনে হয় সাইমনের মধ্যে কোনো ঝামেলা আছে। থাকতে পারে, উদাস হয়ে উত্তর দিল সাজু। এদিকে শুধু শুধু ওই বাসার ছাদের চিলেকোঠায় দুজনকে ধরে নিয়ে এসেছে। আসার পর তার ননস্টপ কান্না করতেছে। ওসি সাহেব তো বিরক্ত হয়ে বলেছে, এদের তাড়াতাড়ি চালান করে দেন। তুই কোনো জিজ্ঞাসাবাদ করিসনি? করেছি না আবার? কোনো জবাব নেই, কোনো কথা নেই, শুধু বলে আমরা কিছু করিনি, আমরা নির্দোষ। সাইমন যে অফিসে চাকরি করে সেই অফিসের ঠিকানা আছে, একটু দেখা করতে চাচ্ছিলাম। হ্যাঁ আছে তো, যেই মেয়েটা নিজেই তো ঠিকানা দিয়ে গেল। কিন্তু ওই ডাক্তার কি করবি, তাকে তো সন্দেহের তালিকায় রাখা হয়েছে। তোকে যে বলেছিলাম ওই বাসায় গিয়ে নুরির সব পুরনো টেস্ট রিপোর্টগুলো কালেক্ট করতে, এগুলো এনেছিস? ওদের বাসায় কোনো রিপোর্ট নাই। গতকাল রাতে তো আমরা তেমন কিছু পেলাম না। আমার মনে হয় খুনি সেগুলো নিয়ে গেছে। তুই হাসপাতাল থেকে বলে পোস্টমর্টমের রিপোর্ট যত তাড়াতাড়ি সম্ভব আনার ব্যবস্থা কর। তখনই সব কিছু ওই রিপোর্টের মধ্যে পাওয়া যাবে। একটা কথা বলি তো, বল, এই মামলাটা যদি আমি শেষ করতে পারি তাহলে ডিপার্টমেন্টে অনেক সুনাম অর্জন করতে পারবো। কেরিয়ার সামনের দিকে এগিয়ে নেওয়ার বড় টার্নিং পয়েন্ট হবে। অবশ্যই সম্ভব, চিন্তা করিস না, মনোযোগ দিয়ে কাজ কর, সব হবে ইনশাল্লাহ। লিয়াকতের সামনে দাঁড়িয়ে সাজু আরেকটা কাজ করে দিল। ডিবি অফিসার হাসানের কাছে কল দিয়ে কিছুক্ষণ আগে যে নাম্বারে কল দিয়ে এসেছে সেই নাম্বারটা পাঠিয়েছে। প্রথমে কল করেছিল কিন্তু হাসান কল রিসিভ করেনি। একটা টেক্সট পাঠিয়েছে, ব্যস্ত। সাজু হোয়াটসঅ্যাপে নাম্বারটা পাঠিয়ে নিচে লিখেছে, নাম্বারটা এখন বন্ধ। বন্ধ হওয়ার আগে এই নাম্বারের লোকেশন কোথায় ছিল সেটা জানাটা খুব জরুরি। ফ্রি হয়ে আপনার অফিস থেকে যদি কাজটা করে দেয় তাহলে ভালো হতো। যেহেতু কেস এখন পুলিশের কাছে, তাই হাসান সরাসরি এখানে জড়িত হতে চাইবে না। এর আগে অনেকবার সাজু এভাবে টুকটাক তথ্যের জন্য হাসান ভাইয়ের সাহায্য নিয়েছে। বাইরে থেকে বিল্ডিংটা যেরকম দেখাচ্ছে আসলে ভেতরটা সম্পূর্ণ আলাদা। প্রতিটি জিনিসের দিকে নজর দিলে বোঝা যায় অনেক যত্ন করে সব কিছু সাজানো হয়েছে। রিসেপশনে মেয়েটা সাজুকে বসতে বলে তৃপ্তির কাছে কল দিল। সাজু ভেবেছিল তাকে হয়তো পিয়নের ধরনের কেউ এসে নিয়ে যাবে, কিন্তু তৃপ্তি নিজে এসে রিসেপশনে চলে আসবে এতটা আশা করেনি। কেমন আছেন সাজু সাহেব? জি আলহামদুলিল্লাহ। আপনাকে বিরক্ত করতে চলে এলাম, তবে বেশি সময় নষ্ট করবো না। কোনো সমস্যা নেই, প্লিজ আসুন। তৃপ্তি নিজে সাজুকে নিয়ে তার রুমে চলে গেল। সাজু চারিদিকে তাকিয়ে আরেকবার অবাক হলো। মুখোমুখি বসে আছেন তৃপ্তি। বলল, কী খাবেন? কিছু খাবো না। আপনার ফেভারিট ঠান্ডা কফি নিন। আপনার সঙ্গে সঙ্গে হ্যাঁ আমিও খেলাম, তা দিতে পারি। কফি অর্ডার দিয়ে তৃপ্তি টেলিফোনে কথা বলতে শুরু করলো। কথার ধরনে বোঝা যাচ্ছে বিজনেস রিলেটেড কোনো বিষয় নিয়ে কথা হবে। কথার মাঝে কফি এলো। কথা শেষ করে তৃপ্তি বলল, সরি, সাইমন সাহেবের সাথে আপনার কথা হয়েছে? হ্যাঁ, সকালে একবার কল দিয়ে সরি বলেছে, আর কিছুক্ষণ আগে আবার কল দিয়ে বলল আমি তার স্ত্রীর সঙ্গে রাতে কী কী বলেছি। সাইমনের বিষয়ে আপনাকে কিছু প্রশ্ন করবো, আশা করি সঠিক জবাব দেবেন। অবশ্যই, প্লিজ। আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ প্রশ্নগুলো একটু নেগেটিভ হতে পারে। সমস্যা নেই, বলুন। সাইমনের সঙ্গে আপনার কোনো সম্পর্ক ছিল? মালিক ও এমপ্লয়ের বাইরে কোনো সম্পর্ক ছিল কিনা সেটা জানতে চাচ্ছি, ধরুন বন্ধুত্ব। সেরকম কিছু ছিল না, বরং তার বিষয়ে আমার কাছে সবসময় একটা নেগেটিভ চিন্তা কাজ করতো, কারণ আমার বাবা একসময় তার সঙ্গে আমাকে বিয়ে দিতে চেয়েছিলেন। আপনারা এত টাকা পয়সার মালিক, কিন্তু তবুও আপনার বাবা ওনার মতো সামান্য কর্মচারীর সঙ্গে বিয়ে দিতে চাচ্ছিলেন, বিষয়টা ঠিক বুঝলাম না। বাবা কেন চেয়েছিলেন সেটা তিনিও বলতে পারবেন না। অবশ্য এ নিয়ে বাবাকে আমি কখনোই জিজ্ঞাসা করিনি। সাইমন কি জানতেন? প্রথমে জানতেন না, মাস দুয়েক আগে বাসায় একটা চায়ের নিমন্ত্রণে সাইমনকে বাবা কথাটি বলেছিল। আপনি গতকাল রাতে বলেছিলেন যে সাইমন আপনাদের একটা
বড় প্রজেক্টের কাজ নিয়ে চট্টগ্রামে ছিল। সেখান থেকে নিশ্চয়ই অসমাপ্ত কাজ রেখে তাকে ফিরতে হয়েছে। হ্যাঁ, কাজটা সম্পূর্ণ ওনার মাধ্যমে করতে হতো। প্রায় ৩ মাস ধরে এই প্রজেক্ট চলছে। আর ২ দিন পার হলেই শেষ। কিন্তু সাইমন সাহেব চলে আসাতে পুরো প্রজেক্টের লস। আমাদের কোম্পানি প্রায় ৫৫ কোটি টাকা লোকসান হয়ে গেল। তাহলে তো অনেক টাকা, কিন্তু সাইমনের জীবন থেকে যে ঝড়টা গেল তাতে তো তাকে দোষারোপ করা যায় না। হ্যাঁ, সবটাই ভাগ্যের ব্যাপার। ব্যবসা করতে লাভ লোকসান থাকবে, তবে ওনার স্ত্রী অসুস্থ, এভাবে কেউ খুন করলো এটা কাম্য নয়। তাছাড়া ওনার স্ত্রীর ছোট বোন অকালে প্রাণ হারালো। সাজুর ফোনটা বেজে উঠলো। এক্সকিউজ মি বলে সাজু কলটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাজু সাহেব, আমি রাবিয়া। গতকাল যে বাসায় খুন হয়েছে সেই বাসার মালিকের বড় মেয়ে। মনে হয় চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনতে পেরেছি। আমি আপনার সঙ্গে একটু দেখা করতে চাই। এখনই হলে ভালো হয়। কোন জায়গায় আসবো বলেন? দিয়াবাড়ির প্রথম স্টেশন থেকে খানিকটা সামনে গিয়ে বাম দিকে কিছুটা যাবার পরে একটা বড় রেস্টুরেন্টে আছে। আমি সেখানেই থাকি। আপনি থাকুন, আমি আসছি। দীপ্তির কাছ থেকে বিদায় নিয়ে সাজু বাইক নিয়ে আবার বেরিয়ে গেল। লিয়াকতের কাছে কল দিয়ে বলে দিল সে কোথায় আছে। সম্ভবত সাজু রাবেয়া নামের এই মেয়েটাকেও সন্দেহের মধ্যে রেখেছে। সাজু ভেবেছিল ডাক্তারের বাসা থেকে বের হওয়ার পরে যে কলটা এসেছিল সেরকম কোনো হয়রানি কল হতে পারে। যেহেতু একবার মেসেজ এসেছে, একবার কল এসেছে, আবার এখন আরেকটা কল এসেছে, তাই এগুলো খুনি চক্রান্ত হিসাবে বড় করে দেখছে সাজু ভাই। কিন্তু রাবেয়া সত্যি সত্যি এসেছে। সে এখন সাজুর সামনে বসে আছে। সাজু ভাই বলল, আপনি সম্ভবত কিছু বলতে ডেকেছেন। হ্যাঁ, কথাগুলি গতকালে আপনাকে বলা উচিত ছিল, কিন্তু ব্যক্তিগত কিছু সমস্যার কারণে তখন বাবা মার সামনে কিছু বলতে পারিনি। ঠিক আছে, বলুন কি বলতে চান। সাইমন ভাইয়ের স্ত্রী আর আমার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করত। সাকিবের বেশ কিছু বিষয়ে নুরি ভাবির সঙ্গে ওর ঝামেলা ছিল। সাকিব নুরি ভাবিকে খুন করার পরিকল্পনা করেছিল। সাজু ধরেই নিল রাবেয়ার বয়ফ্রেন্ডের নাম সাকিব। সে বলল, পরিকল্পনার কথা আপনি জানেন কিভাবে? কারণ পরিকল্পনাটা সে আমার সঙ্গে করেছিল, কিন্তু আমি ওর এমন প্রস্তাবে রাজি হইনি বলে আমাদের ব্রেকআপ হয়েছে। আপনি তো গতকাল বলেন নাই? বিরক্ত হয়ে প্রশ্ন করলো সাজু ভাই। সাজু বলল, সেখানে মা বাবা সবাই ছিল, তাছাড়া পুলিশের লোক ছিল অনেকে। সবার সামনে আমি এগুলো কিভাবে বলতাম বলেন? আর এসব ঘটনা আরও 4 মাস আগের। সাজু কিছু একটা বলতে যাবে, তখনই হোয়াটসঅ্যাপে হাসান রিপ্লাই আসে। বন্ধ হবার আগে সেই নাম্বারটা উত্তরার দিয়াবাড়ির এলাকায়। মেসেজ পড়ে সাজু রাবেয়ার দিকে তাকালো। বলল, আপনি এখানে মানে দিয়াবাড়িতে কখন এসেছেন? আমি সকালেই এসেছি, এই রেস্টুরেন্টে ক্যাশ কাউন্টারে বসে আছি। বিড়বিড় করে সাজু কিছু একটা বলতে লাগলো। কি বলল ঠিক বোঝা গেল না। মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে রাবেয়া। চারিদিকে একবার তাকিয়ে নিল। এরকম সময় সচরাচর রেস্টুরেন্টে মানুষ কম থাকে, বিকাল থেকে মানুষের পরিমাণ বাড়তে থাকে। তার মানে আপনি বলতে চাচ্ছেন খুনের সঙ্গে আপনার বয়ফ্রেন্ড সাকিব জড়িত আছে? মোবাইল সাইডে রেখে রাবেয়াকে প্রশ্ন করলো সাজু। যেহেতু সে আগে এরকম পরিকল্পনা করেছে, তাই সেটা অস্বাভাবিক কিছু নয়। আপনি চাইলে তাকে কেন্দ্র করে তদন্ত করতে পারেন, জানি না কতটা সফল হবেন। তাছাড়া তাছাড়া কি সাকিব রাজনৈতিক দলগুলির সঙ্গে জড়িত? আপনার জন্য ওর নাগাল পাওয়া কষ্টকর হবে। এরকম একটা মানুষ আপনার বয়ফ্রেন্ড ছিল? সম্পর্ক আসলে কেমন সেটা বোঝাতে পারবো না। আমার মনে হয় নুরি ভাবি আমাদের বাসায় ভাড়া থাকে, এটা জানার পরে সে ইচ্ছে করে আমার পিছনে লেগেছিল। কতটা দিনের রিলেশনশিপ ছিল আপনাদের? 3.5 মাসের মতো। তারপর তো নিজের কথা বলে। আমি সরাসরি তাকে নিষেধ করি। আপনি একথা কাউকে বলেন নাই? সাইমন বা তার স্ত্রী এদের জানান নাই যে তাকে খুন করার জন্য কেউ সুযোগ খুঁজে বেড়াচ্ছে? না, আগেই বলেছি সাকিব রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। আমার সবচেয়ে বড় দুর্বলতা আমার ছোট বোন। সাকিব বলেছে যে আমি যদি এসব বলি তাহলে আমার বোনের ক্ষতি করবে, কিন্তু এখন যে বলে দিলেন, ভয় হচ্ছে। নিজের মধ্যে অপরাধবোধ কাজ করছিল, শুধু মনে হচ্ছে আমি যদি আগেই সব বলতাম তাহলে তারা সতর্ক হতে পারত। সাকিবের সঙ্গে কিসের শত্রুতা সেরকম কিছু জানেন? কিছু না বলেছে আপনাকে? না, আমি জানার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু জানতে পারিনি। আশা করি আপনি তদন্ত করলে সব কিছু জানতে পারবেন। ঠিক আছে, এতটুকু তথ্য জানানোর জন্য মেলা মেলা ধন্যবাদ। ডিবি অফিসে হাসানের পাঠানো তথ্যের উপর আর কোনো প্রশ্ন করেননি সাজু ভাই, কারণ প্রথম মেসেজ পাঠানোর পরে আবার আরেকটা মেসেজ লিখে দিয়েছেন হাসান। সেখানে লেখা ছিল দিয়াবাড়ি নয়, প্রিয়াঙ্কা সিটি। প্রথমে লোকেশন সেরকম বোঝা যাচ্ছিল না, সম্পূর্ণ এড়িয়ে দেখা যাচ্ছে। সাজু বুঝতে পারছিল ডাক্তারের বাসায় বড়সড় কোনো গণ্ডগোল নিশ্চয় আছে, কিন্তু প্রখর রোদ আর কোথাও যাবার মতো শক্তি পাচ্ছিল না। বাইক নিয়ে সরাসরি বাসায় চলে গেল। ভাবিকে তাকে দেখে অবাক হয়ে বলল, তুমি বাসায় এসেছো? আমি তো ভেবেছিলাম আসামি না ধরা পর্যন্ত বাসায় ফিরবে না।
ধপাস করে সোফায় বসে শরীর এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে সাজু বলল, শরীরটা তেমন ভালো না, বাইরে রোদে বেশিক্ষণ থাকতে পারি না, কী যে হলো। এখানে না বসে রুমে গিয়ে রেস্ট নাও, তার আগে খাবার দিচ্ছি, খেয়ে নাও। হাসানের বউয়ের নাম তাসনিম। দীর্ঘ 13 বছরের বিবাহিত জীবনে এখনও কোনো তাদের সন্তান হয়নি। দুজনে ভালো ডাক্তার দেখালে কিন্তু কারো কোনো সমস্যা ধরা পড়ে না। তবুও কেন আল্লাহ তাদের পরীক্ষা নিচ্ছেন কেউ জানে না। হাসানের সঙ্গে সাজুর রক্তের কোনো সম্পর্ক নেই। খুলনার খালিশপুরি এলাকায় প্রথম পরিচয় হয়। ঢাকার এই বাসাতে সাজুর একটা রুম সবসময় বরাদ্দ করা থাকে। সাজু যেন হাসান আর তাহসিন এদের কারো আপন ভাই। সাজু ফ্রেশ হয়ে উজু করে জোহরের নামাজ শেষ করলো। তাসনিম এতক্ষণে খাবার সাজিয়েছে। খাবার খেয়ে রুমে গিয়ে বিছানায় শুয়ে লিয়াকতের কাছে কল দিয়ে এলো সাজু ভাই। কল রিসিভ হতে সাজু বলল, আমি বাসায় এসেছি, কিছুক্ষণ ঘুমাবো। তুই কি প্রিয়াঙ্কা সিটির ডাক্তার ও আব্দুল মাসুদের বাসার সামনে কাউকে টহলে রাখতে পারবি? কেন পারবো না? এখন 3জনকে পাঠিয়ে দিচ্ছি। 3জন নয়, 4জন পাঠাবি। একজন পাঠাবি, কিন্তু সে যে ওখানে নজরদারি করবে এটা যেন কেউ বুঝতে না পারে। গুপ্তচর নাকি? সেরকমই। আচ্ছা, তাহলে বিষয়টা থানার কাউকে দিয়ে করাবো? আমার কিছু লোকজন আছে 14 নম্বর সেক্টরে, ওদের দিয়ে করাবো। ঠিক আছে, কিন্তু মনে রাখবি কাজটা গুরুত্বপূর্ণ। চিন্তা করিস না, কাজ হয়ে যাবে। আর একটা কাজ আছে। কী কাজ? সাকিব নামে একটা ছেলের অ্যাড্রেস দিচ্ছি, ওই ছেলেটার বিষয়ে খোঁজ খবর নিয়ে রাখ। ছেলেটা আসলাম ফরাজির বড় মেয়ে রাবের বয়ফ্রেন্ড ছিল। রাবের বয়ফ্রেন্ডের খোঁজ নিয়ে কীভাবে? রাবেয়া বলেছে ওই সাকিবের সঙ্গে নাকি নুরির কোনো শত্রুতা ছিল। সাংঘাতিক ব্যাপার তো। পারলে তুই নিজে খোঁজ নিবি, ছেলেটা সম্ভবত রাজনীতির সাথে জড়িত। রাখি তাহলে। সাজু ফোনটা রেখে সাজু চোখ বন্ধ করলো। প্রায় সঙ্গে সঙ্গে সে ঘুমিয়ে পড়ল। সাজুর সেই ঘুম ভাঙল সন্ধ্যার খানিকটা আগে। শরীরের তাপমাত্রা বেড়েছে খানিকটা, পেট আর বুকের মধ্যে ব্যথা হচ্ছিল না। মোবাইল হাতে নিয়ে দেখলো সেখানে লিয়াকত তেমন কোনো আপডেট নেই, তবে একটা মেসেজ পাঠিয়েছে। বাড়ির সামনে আমার একটা লোক একটা ট্রাক নিয়ে দাঁড়িয়ে আছে, ইট বোঝাই করে সেখানে গিয়ে পড়ে ইঞ্জিন বন্ধ করে দাঁড়িয়ে আছে। সবার কাছে বলেছে ইঞ্জিন নষ্ট হয়েছে, তাই সারাতে সময় লাগবে। সে ওখানেই আছে, কিন্তু এখনও পর্যন্ত সেরকম সন্দেহ কিছু পায়নি। ওয়াশরুমে সাজু গড়গড় করে বমি করলে সাজুর বুকের ব্যথাটা খানিকটা কমলো। হাত মুখ ধুয়ে বিছানায় এসে আবার ঘুমিয়ে পড়ল। এবার ঘুম ভাঙল রাত 11টার দিকে, আর সেটা এসআই লিয়াকতের কল পেয়ে। বিছানায় হাতরে মোবাইল হাতে নিয়ে ঘুম ঘুম চোখে রিসিভ করলো। ও প্রান্ত থেকে লিয়াকত বেশ আতঙ্কিত হয়ে বলল, সাজু, ডাক্তার সাহেব এখন হাসপাতালে। তাকে কে যেন বাসাতে হত্যা করার চেষ্টা করেছিল, এখন বেঁচে নেই। ডাক্তার চেষ্টা করেছে, এখন বর্তমানে উত্তরা আধুনিক হাসপাতালে ভর্তি। সাজু ধরপড়িয়ে বিছানা ছাড়ল, বলল, কিভাবে হয়েছে ভালো করে বলো তো। রাত 9টার দিকে বাড়িতে একটা অপরিচিত ছেলে প্রবেশ করলে অনলাইন খাবার ডেলিভারির নাম করে দারোয়ানকে বলে ভিতরে যাব। আচ্ছা, তুই এখন কোথায়? আমি হাসপাতালে আছি। ঠিক আছে, আমি আসতেছি। ঘণ্টাখানেক ঘুমের শরীরটা খানিকটা ভালো, তবে দুর্বলতা যাচ্ছে। তবে স্বাভাবিক ভাবিকে বলে বাইক নিয়ে বেরিয়ে গেল। 7 নম্বর সেক্টরে উত্তরা আধুনিক হাসপাতাল না, অনেকের কাছে বাংলাদেশি মেডিকেল হাসপাতাল নামে পরিচিত। হাসপাতালে গিয়ে সবার আগে এসআই লিয়াকতের সঙ্গে দেখা করে। অদূরে দাঁড়িয়ে আছে ডাক্তার সাহেবের ভাগ্নি। সাজু লিয়াকতের কাছে প্রশ্ন করলো, এখন কি অবস্থা? ডাক্তার বলেছে ভয়ের আশঙ্কা নেই, চারিদিকে পুলিশ পাহারা আছে তো, নাহলে শত্রু এখনও আক্রমণ করতে পারে। কিচ্ছু হবে না, কড়া নিরাপত্তার ব্যবস্থা করছি। সাজু এবার ডাক্তার সাহেবের ভাগ্নির দিকে এগিয়ে গেল। মেয়েটার পাশে আরেকজন মাঝবয়সী মহিলা দাঁড়িয়ে কাঁদছে। আনুমানিক মহিলাটা ডাক্তার সাহেবের স্ত্রী হতে পারে। আপনি যতটুকু জানেন বা দেখেছেন বলেন। চোখে চোখ রেখে অভয় দিয়ে সাজু বলল, আমি আমার রুমে ব্যালকনিতে ছিলাম, মামা ড্রয়িং রুমে টিভি দেখছিল। হঠাৎ কলিং বেলের শব্দ পেয়ে, যেহেতু মামা ড্রয়িং রুমে ছিল, আমি আর ব্যালকনি থেকে বের হইনি। 5 মিনিট পর মামি চিৎকার, দৌড়ে এলাম। এসে দেখি মামা অচেতন অবস্থায় দরজার সামনে পড়ে আছে। মামার মুখ থেকে রক্ত বেরোচ্ছে আর মামি তাকে জড়িয়ে ধরে কাঁদছে। মামার ডান পায়ে দরজার কাছে একটা পিজা পড়ে আছে। পাশ থেকে লিয়াকত বলল, যে ছেলেটা ডেলিভারি করতে এসেছে সেই ছেলেটাই কাজটা করছে। সম্ভবত পিজা হাতে নিয়ে টাকা নেবার জন্য মানিব্যাগের দিকে মনোযোগ দিয়েছেন, আর তখনই কিছু একটা করেছেন। হতে পারে। সম্মতি দিল সাজু ভাই। আর একটা কথা ছিল সাজু ভাই। আমতা আমতা করে অনুমতি চাচ্ছে তাবাসম। জি বলেন। আমার ডাকনাম অন্তরা। আজ সকালে আমি আপনাকে কল করেছিলাম। আপনার সঙ্গে কথা বলার সময় সেখানে মামা চলে আসে, আমার হাত থেকে মোবাইল কেড়ে নেই। সাজু আর লিয়াকত দুজনে অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। লিয়াকত বলল, তাহলে সাজু যখন আপনার বাসায় দ্বিতীয়বার গিয়ে জিজ্ঞাসা করলো তখন সব কিছু গোপন করলেন কেন? নুরি নামে সেই মেয়েটার মিথ্যে ক্যান্সারের রিপোর্ট সাজানো আর সব কিছু ঠিকঠাক ম্যানেজ করার জন্য মামা ওদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছেন। সামান্য একটা কাজের জন্য এতগুলো টাকা? সাজু বলল, আপনার সঙ্গে কথা বলার সময়
আপনার কাছ থেকে যখন মোবাইল কেড়ে নেওয়া হয় তখন আপনি একটা শব্দ করেছেন। কে আপনি? লোকটা যদি আপনার মামা হয় তাহলে আপনার তাকে চিনতে পারেন নাই কেন? পিছন থেকে মোবাইল নিয়েছিল, তাই অস্ফুট সুরে মুখ থেকে বেরিয়ে গেছিল। কিন্তু যতক্ষণে বুঝতে পারলাম ওটা আমার মামা, ততক্ষণে তিনি মোবাইল বন্ধ করে দিয়েছেন। তারপর কেন বলেন নেই? কেন মিথ্যে নাটক করে সাজুকে বিভ্রান্ত করার চেষ্টা করলেন? প্রশ্ন করলেন লিয়াকত আলী। মামার কোনো সন্তান নাই। আমার বাবা মা দুজনে আলাদা হয়ে আমার ছোটবেলায় তারা দুজনে আলাদা আলাদা বিয়ে করে নতুন সংসার নিয়ে সুখে আছে। মামা আমার বিয়ে ঠিক করেছে সপ্তাহখানেক আগে, কিন্তু আমি একটা ছেলেকে পছন্দ করি। মামা সেই ছেলেকে মেনে নিতে রাজি নয়। লিয়াকত বিরক্ত হয়ে বলল, এসব আমার জেনের কী লাভ? সাজু লিয়াকতকে থামিয়ে বলল, অন্তরাকে বলার জন্য ইশারা করলো। ছাদে দাঁড়িয়ে মোবাইল কেড়ে নিয়েছে মামা, তার মানে তুই সব জানিস, তাই না? ওকে ফাইন। তোর সামনে দুটো পথ খোলা আছে। প্রথমত তুই তোর পছন্দের ছেলেকে বিয়ে করতে পারবি, তার বিনিময়ে তোকে একটা ডিটেকটিভের সামনে মিথ্যে অভিনয় করতে হবে। আর দ্বিতীয় পথ বলেছিল, আমি যদি সব কিছু জানিয়ে দেই তাহলে ওই লোকগুলো মামাকে আমাকে সবার ক্ষতি করবে। সেজন্য আমি বাধ্য হয়ে তখন মামার সঙ্গে বাসায় এসে আপনি আসার পর ওরকম মিথ্যে বলেছি। এসআই লিয়াকত তখন সাজুকে কথার মাঝখানে হাত ধরে টেনে এক সাইডে নিয়ে বলল। সাজু বলল, কী হয়েছে? লিয়াকত তার মোবাইল বের করে হোয়াটসঅ্যাপ থেকে কয়েকটা ছবি দেখালো। ছবিতে দেখা যাচ্ছে একটা রেস্টুরেন্টে রাবেয়া ও আরেকটা ছেলে বসে আছে। ছবিগুলোর মধ্যে 17 সেকেন্ডের একটা ভিডিও আছে, দুজনে কোনো বিষয় নিয়ে মনোযোগ দিয়ে কথা বলছেন। লিয়াকত বলল, এটা সেই সাকিব। তুই দুপুরের পরে সাকিবের খোঁজ নিতে বলার জন্য আমি এর পিছনে একটা স্পাই লাগিয়েছিলাম। কিছুক্ষণ আগে সেই ছবিগুলো পাঠিয়েছে। সাজু বলল, রাবেয়া আবার সাকিবের সঙ্গে কেন? এদের মধ্যে কোনো ঝামেলা আছে? সব দিক শুধু ঝামেলা। কই যাব আমি? লিয়াকতের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে সাজু মোবাইল সাইমুনে কল এলো। রাবেয়ার কাছে কল দেয় সাকিব, দেখা করতে চায়। রাবেয়া বেশ অবাক হয়ে যায়, কারণ অনেকদিন ধরে সাকিবের সঙ্গে তার যোগাযোগ নেই। রাবেয়া হঠাৎ সন্দেহ হয়, তাহলে কি সাজু ভাই সাকিবকে কল দিয়ে বলেছে, নাকি সাকিবের কাছে জিজ্ঞাসা করার কারণে সাকিব তাকে সন্দেহ করছে? সাকিব বলে, বেশি সময় নেব না, মোবাইল বলতে পারতাম, কিন্তু আমার মনে হয় সামনাসামনি কথা বললে ভালো হয়। ঠিক আছে, আমি রাত 10টার পর রেস্টুরেন্ট থেকে বের হয়ে তোমাকে কল করব। এতটুকু বলে তখনকার আলাপ শেষ করে রাবেয়া। কিছুক্ষণ তার মধ্যে কিছুটা ভয় কাজ শুরু করেছে। সে যেহেতু পুলিশের কাছে সব উদ্দেশ্য করে জানিয়েছে, সাকিব স্বাভাবিকভাবে তার উপর রেগে যেতে পারে। তাই সত্যি সত্যি যদি সাকিব কাজটা করে থাকে তাহলে পরে সেখানে রাবেয়া জড়াতে পারে। নিজেকে কিছুটা সাহসী রাখার জন্য রাবেয়া তার পরিচিত একটা রেস্টুরেন্টে সাকিবকে আসতে বলে। সাকিব বেশ স্বাভাবিক। রাবেয়ার কাছে সাকিব কল করার পরে রাবেয়া একবার মনে মনে বলেছিল সাজু ভাইকে বিষয়টা জানানো, কিন্তু কোনো একটা টপিকের কথা ভেবে সেসব চিন্তা করে আর জানানো হয়নি। কেমন আছো তুমি? যেমন দেখেছো আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য তোমাকে ডেকেছি। ভালোবাসার কোনো কথা নয়, বলো। কিন্তু যা বলার একটু তাড়াতাড়ি বলবে। সারাদিন রেস্টুরেন্টে ছিলাম, তাই তাড়াতাড়ি বাসায় যেতে হবে। নুরি আর তার ছোটো বোন নাকি খুন হয়েছে, তোমাদের বাসার দারোয়ান তাকেও নাকি খুন করেছে। হ্যাঁ, দেখো, তুমি হয়তো ভাবতে পারো আমি নুরিকে খুন করছি। ভাবতেই পারো, কারণ তোমার সাথে এরকম একটা বিষয় নিয়ে কথা বলেছিলাম। কিন্তু এসব চিন্তা আমি তখনই মাথা থেকে ঝেড়ে পেয়েছি। রাবেয়া কিছু বলল না। তার মনের 90% অংশ জুড়ে বলেছিল সাকিবই খুনটা করেছে, কিন্তু সে এখন বলেছে এসব ভুলে গেছে। সত্যি সত্যি যদি ভুলে যায় তাহলে নুরি ভাবিকে খুন করলো কারা, আর কেন? সাকিব আবার বলতে শুরু করলো, তুমি এসব পুরনো কথা পুলিশের সঙ্গে বলতে যেও না। মাকে চিকিৎসার জন্য ইন্ডিয়া নিয়ে যেতে হবে। এই সময় অমন পুলিশের ঝামেলায় জড়াতে চাই না। কিন্তু আমি অলরেডি তোমার কথা বলে দিছি, আস্তে করে উত্তর দিল রাবেয়া। রাবেয়ার মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সাকিব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানো এখন আমার কত বড় বিপদ হতে পারে? আমি তো তাদের বলিনি যে তুমি খুনটা করেছো। আমি বলেছি তোমার সাথে তার শত্রুতা ছিল, তার ক্ষতির মতো একটা সিদ্ধান্ত তোমার মনের মধ্যে পুষে রেখেছো। তারা তো হুট করে তোমাকে গ্রেপ্তার করবে না, সব কিছু তদন্ত প্রমাণ পেলে তখন গ্রেপ্তার করার প্রসঙ্গ আসবে। তাছাড়া তাছাড়া কি? তুমি তো সবসময় নেতাদের সঙ্গে উঠবে, যদি কোনো অপরাধ না করো তবে তোমার চিন্তা কী? কিন্তু তুমি আমার কাছে কিছু জিজ্ঞাসা না করে এভাবে পুলিশের কাছে সাক্ষী দিয়ে দিলে। অদ্ভুত। অদ্ভুতের কিছু নেই। আমি বাসায় গিয়ে সাজু ভাইকে কল দিয়ে বলবো যে তুমি নিজের মুখে স্বীকার করেছো তুমি কিছু করোনি। তারা চাইলে তোমার পিছনে লাগবে না, আর না চাইলে অন্য কারো পিছনে লাগবে। এসআই লিয়াকতের গুপ্তচর সাকিব রাবেয়ার এরূপ কথাবার্তা শুনতে পায়নি। সেরকম কোনো নির্দেশও পায়নি। নজর রাখার আদেশ ছিল, তাই নজর রাখা। মেয়েটির সঙ্গে কথা বলতে দেখে ছবি তুলে পাঠিয়েছে, কিন্তু সাকিব ও রাবেয়ার সেসব কথা হয়েছে সেগুলো যদি সাজু আর লিয়াকত জানতো তাহলে তারা তার এটা নিয়ে সময় নষ্ট করতো না। লিয়াকত আর গুপ্তচর জানায় ওরা বেশিক্ষণ রেস্টুরেন্টে ছিল না। কিছুক্ষণ পর দুজনে বের হয়ে যায়।
কেউ কিছু খায়নি। ঘড়িতে তখন রাত 12টা। সাজু বলল, আমি বাসায় গিয়ে রাবেয়ার সঙ্গে আবার কথা বলে নিব। অবশ্য রাত অনেক হয়ে গেছে, এতে রাতে কল দিয়ে কথা বলার চেয়ে কালকে কথা বলা না হয় ভালো। ডাক্তার সাহেব, এটা কি করব? তার অবস্থা তো ভালো না। আমার মনে হচ্ছে আমরা একদম অন্ধকার গুয়ে এসেছি। চারিদিকে বিন্দু পরিমাণ আলো নেই। সাজু হাসলো। যে হাসির অর্থ তোর মতো মাথামোটা বন্ধু ভাবিস। মুখে বলল, আমার গুহার ভিতরে নয়, সামান্য একটু অন্ধকার গলিতে আছি। কিন্তু তোর চোখে কালো সানগ্লাস, তাই তুই কিছুই দেখতে পাচ্ছিস না। লিয়াকত হাসি মুখে বলল, তার মানে তুই দেখতে পাচ্ছিস, তাতেই হবে। তুই গন্তব্য খুঁজে পেলে আমি তোর লেজ ধরে আমিও সেখানে পৌঁছাবো। তোকে দুপুরবেলা যতগুলো মেসেজ করেছিলাম সেখানে কিছু কোম্পানির নাম আছে, সেগুলো ডিটেলস বের করেছিস? ওটা আরেকজনকে দায়িত্ব দিছি, তবে আমি নিজেও কিছু তথ্য সংগ্রহ করছি। লিয়াকতের কাছে হাত রেখে সাজু আস্তে আস্তে বলল, সাইমন তার কাজের বিষয়ে খুব সিরিয়াস ছিল। ওই কাজটা থেকে যে সরে যায় সেজন্য তাকে ডাক্তারের মতো মোটা অঙ্কের টাকা অফার করেছিল। কিন্তু সাইমন সৎ থাকার কারণে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। আরে বাপরে, কি বলিস? এইটুকু সাইমনের কাছেই শুনেছিলাম, আর সেজন্য তাকে ওসব খোঁজখবর নিতে বলেছিলাম। তাহলে তো আর একটু গুরুত্ব দিতে হয়। কিন্তু সমস্যা হচ্ছে চারিদিকে কতটা কাজ করছে বন্ধু। শহরের মধ্যে তো একটা মামলা নিয়ে পড়ে থাকা যায় না। প্রতিদিন অসংখ্য অপরাধ হচ্ছে। তবুও ওসি স্যার আমাকে বলেছে আমি যেন এই মামলাটা তাড়াতাড়ি শেষ করি। অবশ্যই গুরুত্ব দিবি। ক্ষুদ্র থেকে অতি সাধারণ সব কিছু গুরুত্ব দিয়ে দেখবি, তাহলে চোখের সামনে গুহার অন্ধকার মনে হবে না। মিটমিট আলো চোখে পড়বে। সাজু আবারও অন্তরার কাছে এলো। ডাক্তার সাহেবের স্ত্রী আপাতত চেয়ারে বসে আছে। সাজু ও লিয়াকত যখন কথা বলছিল তখন এক ডাক্তার এসে অন্তরার সঙ্গে কথা বলে আবার চলে গেছে। সাজু বললে, কি বললেন ডাক্তার? অবস্থার অবনতি হচ্ছে, আইসিইউতে নিতে হবে। অন্তরার চোখে পানি। মামা নিদারুণ কষ্টে সে নিজেও খুব ভেঙে পড়ল। সাজু বলল, ডাক্তার সাহেবের আর কোনো আত্মীয় স্বজন আসেনি? ওনার তো সন্তান নেই, কিন্তু বাকি আর কে কে আছে? অনেকে আছে। মামার এক বন্ধু আছে এখানে। মামা তো ডাক্তার, সেজন্য কোনো সমস্যা নেই। কিন্তু সময় তো ফুরিয়ে যায়। তাহলে তো হাজার মানুষ দিয়েও কাজ হবে না, তাই না সাজু ভাই? এত টাকা পয়সা সব কিছু তুচ্ছ। এটা সাজুর চেয়ে বেশি আর কেউ জানে না। সাজুর মা মারা গেলে ক্যান্সারে, মায়ের মুখটা তার মনে পড়ে না। কিন্তু মায়ের অনেক আদরের কথা সাজুর মনে পড়ে। সাজুর বাবা লন্ডনে থাকতো। দাদা ইউনিয়ন চেয়ারম্যান। টাকা পয়সা জমি জমার কোনো অভাব ছিল না। কিন্তু তার মাকে কিছুতেই তারা আটকে রাখতে পারল না। সৃষ্টিকর্তার সবচেয়ে বড় নিয়ম, ফুরিয়ে চলেই যেতে হবে। হাসপাতালে আর তেমন কাজ রইল না। ডাক্তার সাহেবের সঙ্গে কথা বলতে পারলে ভালো হতো, কিন্তু এখানকার ডাক্তার সেটা অ্যালাউ করবে না। কাজে এখান থেকে চলে যাওয়া ছাড়া আর কিছু করার নেই। অন্তরার দিকে তাকিয়ে বলল, যদি আপনি সকালে আমার সঙ্গে মিথ্যে না বলতেন তাহলে আপনার মামার এরকম পরিস্থিতি হতো না। আমি তার সঙ্গে কথা বলতাম, অনেক কিছু জানতে পারতাম। তিনি কাদের হয়ে কাজ করলেন, কেনই করলেন, সবটা জানা যেত। আপনার একটা মিথ্যের কারণে এতগুলো বিপদ হয়ে গেল। সরি সাজু ভাই, এরপর থেকে বিন্দু পরিমাণ কথা লুকানোর চেষ্টা করবেন না। জীবনে প্রতিটি মুহূর্তে মানুষের সঙ্গে মিথ্যে বলা বন্ধ করুন। লিয়াকত আলীকে নিয়ে সাজু হাসপাতাল থেকে বের হয়ে গেল। 4জন পুলিশ যেখানে পাহারা রাখা হয়েছে, বলা তো যায় না কখন আবার কে আক্রমণ করে। রাস্তায় দাঁড়িয়ে সাজু মোবাইল হাতে নিয়ে রাবেয়ার নাম্বারে একটা টেক্সট করলো, যদি জেগে থাকেন তাহলে রিপ্লাই করবেন, খুব জরুরি। বাস সাজু যখন বাসায় ফিরল তখন হাসান সবেমাত্র ডিনার শেষ করছে। হাত দেওয়ার আগে কলিং বেল বেজে উঠল। তাসনিম গিয়ে দরজা খুলে সাজুকে এসে হাসান দেখে অনেকটা খুশি হয়ে যায়। হাসান বলল, গোয়েন্দা সাহেব নাকি? এত রাত পর্যন্ত বাসার বাইরে থাকলে বউ কিন্তু ঘরে ঢুকতে দেবে না। সেই জন্যই তো বিয়ে করিনি। হা হা। কথার পিঠে কথা বলে টুম করে আঘাত করলো। একটা বিষয় মাথা থেকে যাচ্ছে না। আপনি জেগে আছেন তো ভালো, নাহলে আমি এখন আপনাকে ঘুম থেকে ডেকে তুলতাম। কি হয়েছে? মামলার কোনো সূত্র পাওয়া গেছে? সূত্র পাওয়া গেছে, যতটুকু এগেছে তাতে প্রকাশ করার সময় হয়েছে। কিন্তু আরেকটা বিষয় গভীরতা না জেনে আসল ঢিল ছুটতে পেরেছি। হাত ফসকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঘটনা আমি অনেকটাই জানি। আজ একজনের কাছ থেকে শুনলাম। তোমাকে কাকে কে সন্দেহ? সন্দেহ নাই, আমি মোটামুটি নিশ্চিত সাইমনের স্ত্রী নুরি ও ছোটো বোনের হত্যাকাণ্ডে পারিবারিক কোনো কারণে হয়নি। এটা অফিসিয়াল কারণে হয়েছে। কীরকম? প্রথমত নুরি নামের যে মেয়েটা মূল টার্গেট ছিল, সেই মেয়েটাকে প্রায় 2 মাস ধরে মিথ্যে ব্রেন ক্যান্সারে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তারপর? ক্যান্সারের বিষয়টা সম্পর্কে সফল হতে না পেরে চক্রান্ত করে 29শে ফেব্রুয়ারি নুরিকে খুন করায়। কিসের সফলতা? পরিকল্পনা। পরিকল্পনা কি? ভাইয়া, একটা বিষয় মনোযোগ দিয়ে ভাবলে আপনি বুঝতে পারেন। নুরিকে মিথ্যে ক্যান্সারে আক্রান্ত সাজানোর জন্য ডাক্তার কয়েক লক্ষ টাকা দেওয়া হয়। এমন কারণে কেউ লাখ লাখ টাকা কখন খরচ করে, যখন যেখানে কোটি কোটি টাকা আয় করার সুযোগ থাকবে। এক্স্যাক্টলি সেটাই। সাইমন তার অফিসের একটা প্রজেক্টের দায়িত্ব ছিল। প্রজেক্টটা সফল, কোম্পানির প্রায় দ্বিগুণ টাকা লাভ হতো। কিন্তু নুরির মৃত্যুর কারণে সাইমন সব কিছু বাদ দিয়ে ঢাকায় ফিরে আসে, আর কোম্পানির 55 কোটি টাকা লোকসান হয়। এত টাকা
জি ভাই, 29শে ফেব্রুয়ারি নুরির হত্যার করার প্রধান কারণ এটাই। খুনিরা চাইলে শামীমকে হত্যা করতে পারত, কিন্তু সেটা করলে সরাসরি সন্দেহ তাদের দিকে যেত। তাই কৌশলে শামীমের স্ত্রীকে টার্গেট করেছে, কারণ শামীম তার স্ত্রীকে খুব ভালোবাসে। পৃথিবীর কিছু হলে শামীম পৃথিবীর সব কিছু ভুলে যায়। মামলা তো তাহলে প্রায় সমাধান হয়ে গেছে। এবার কোম্পানিগুলো ভালো করে খোঁজ নিয়ে আসামি খুঁজে বের করা যাবে। কাজটি কারা করেছে এটুকু বের করা যাবে। কিন্তু ওই বাসায় এসে বাইরে থেকে কে খুন করে গেল? যদি কোনো কন্ট্রাক্ট কিলার দিয়ে কাজটা করানো হয় তাহলে তাকে বের করা সবচেয়ে মুশকিল হয়ে যাবে। আরে চিন্তা করো না, মনোযোগ দিয়ে চালিয়ে যাও। যারা মূল ষড়যন্ত্রকারী তাদের বের করো, তারপর বাকিটা পুলিশ বুঝে নেবে। ঠিক আছে ভাই, আপনি তাহলে ঘুমিয়ে পড়ুন। আমি কি করব বুঝতে পারছি না। বিকেল থেকে রাত 11টা পর্যন্ত ঘুমিয়েছি। মনে হচ্ছে হিমুর মতো হলুদ পাঞ্জাবি পরে খালি গায়ে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করবো। হা হা। মোবাইল হাতে নিয়ে ব্যালকনিতে বসে আছে সাজু। রাস্তার মাঝে মাঝে দুই একটা বাইক দেখা যাচ্ছে আর প্রাইভেট কার দেখা যাচ্ছে। মামলাটির বিষয়টা মাথা থেকে বের হয়ে সাজু মোবাইলে ফেসবুকে ঢুকলো। ফুটবল খেলার একটা ভিডিও ক্লিপ দেখে সেটা ওপেন করলো। তারপর আনমনে একটার পর একটা ভিডিও দেখতে লাগলো। হঠাৎ একটা ভিডিও দেখে সাজু চমকে গেল। ভালো করে নজর দিল, একটা বাড়ির ছাদে গভীর রাতে শুটিং হচ্ছে। বিয়ে জাতীয় কোনো কিছুর জন্য বিশাল সেট সাজানো হয়েছে। নাটকের কিছু পরিচিত মুখে অভিনয় দেখার জন্য প্রস্তুতি নিয়ে দাঁড়িয়েছে। সেই দৃশ্য ধারণ করা ভিডিওতে আপলোড করা হয়েছে। ক্যামেরার পিছনে যিনি ছিলেন তার মুখে শোনা যাচ্ছে, এই যে আমাদের শুটিং শেষ, দেখুন তো কত সুন্দর করে সাজানো। আপনাদের জন্য আবার অসাধারণ একটা নাটক নিয়ে হাজির হব খুব শীঘ্রই। সাজু বরাবর সেই ভিডিওটা দেখলো। তারপর ভিডিওটা সেভ করে দু চোখ বন্ধ করে নুরি খুন হবার সেই রাত থেকে এখনও পর্যন্ত ঘটমান সকল ঘটনা ভাবতে লাগলো। সকাল 8টা। আসমান ফার্জারি 6তলা ভবনের পাশে যে 4তলা ভবন, সেই ভবনের গেটের সামনে দাঁড়িয়ে আছে। একজনকে জিজ্ঞাসা করে জানা গেল এটা একটা শুটিং হাউস। এখানে বিভিন্ন নাটক সিনেমার শুটিং করা হয়। 29শে ফেব্রুয়ারি রাত 10টার দিকে কোনো শুটিং চলছিল কি না সেটা জিজ্ঞাসা করতে লোকটা একটু ভেবে বলল, ওই দিন প্রাঙ্কিং টিমের নাটক চলছিল। রাত 10টার দিকে কি ছাদে কোনো কাজ হচ্ছিল? বিয়ের কোনো অনুষ্ঠান এমন কিছু? হ্যাঁ হয়েছিল তো। কিন্তু কেন ভাই? আপনাদের পাশের বিল্ডিংয়ে ওই রাতে 3টে খুন হয়েছে, জানেন নিশ্চয়? হ্যাঁ শুনেছি। আমি সেটার তদন্ত করেছি, তাই আপনার কাছে এত কিছু জিজ্ঞাসা করলাম। আমি কি ছাদে গিয়ে একটু দেখতে পারি? হ্যাঁ অবশ্যই। সাজু ছাদে গিয়ে কিছুক্ষণ ধরে এদিক ওদিক তাকিয়ে সব কিছু দেখে নিল। ছাদে দাঁড়িয়ে মনে মনে হিসাব করলো, তারা যখন আসলাম ফরাজির বাড়ি ছাদে যায় তখন এই ছাদে কেউ ছিল না। সম্ভবত ততক্ষণে শুটিং শেষ হয়ে গেছে। ছাদ থেকে নেমে বাইক স্টার্ট দেওয়ার আগে পকেট থেকে মোবাইল বের করতো। লিয়াকতের কাছে কল দিল। লিয়াকতকে বলে দিল সেদিন এখন হাসপাতালে উপস্থিত হয়। সাজু পৌঁছানোর আগে লিয়াকত পৌঁছে গেল। পাহারাদার পুলিশের কাছে কল দিয়ে জানা গেছে যে অন্তরা হাসপাতালে আছে। সাজু লিয়াকত দুজনে মিলে অন্তরা ডাক্তারের বউ যেখানে ছিল সেখানে চলে গেল। কিন্তু সেখানে আরও 3টে পরিচিত মুখ দেখে অবাক হয়ে গেল। আসলাম ফরাজি, তার স্ত্রী ও তার মেয়ে রাবিয়া সবাই উপস্থিত। সাজু অন্তরার দিকে তাকিয়ে বলল, কেমন আছেন অন্তরা? জি ভালো আছি সাজু ভাই, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে একটা ভিডিও দেখাতে এত কষ্ট করে ছুটে এলাম। কিসের ভিডিও সাজু ভাই? সাজু পকেট থেকে মোবাইলটা বের করে গতরাতে ফেসবুকে ভিডিও অন্তরার সামনে প্লে করলো। লিয়াকত কিছু বুঝতে পারে না। হঠাৎ করে দেখলো অন্তরার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। আর অন্তরা সাজুর মোবাইল দেখতে পাচ্ছে। একটা ছাদের উপর অনেকগুলো মানুষ শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছে, আর সেখানে ক্যামেরার সামনে থেকে হেঁটে যাচ্ছে সে নিজেই। সাজু বললেন, 29শে ফেব্রুয়ারি রাত 10টার একটু পরে আসলাম ফরাজের বাড়ির ঠিক পাশের বাড়ির ছাদে আপনি কি করছেন? সাজু ভাই চুপচাপ তাকিয়ে রইল। অন্তরা তৎক্ষণাৎ কিছু একটা বলার জন্য নিজের মগজের সর্বোচ্চ ব্যবহার করছেন। হয়তো ভাবতে পারেনি সাজু এরকম কোনো প্রশ্ন নিয়ে হাজির হবে। কী হলো? সাজুর কথা উত্তর দিচ্ছে না। পাশ থেকে জিজ্ঞাসা করলো লিয়াকত। আমি ওনাদের নাটকের খুব ভক্ত ছিলাম, তাই শুটিং দেখার জন্য গেছিলাম, কাঁপা কাঁপা কণ্ঠে বলল অন্তরা। সাজু বলল, কোনো কিছু করার আগে সেই বিষয়ে সব দিক থেকে প্রস্তুতি নিতে হয়। এত কাঁচা কাজ যা যারা করে তাদের দ্বারা খুন করা মানায় না। সাজুর কথা শুনে যারা যারা কাছাকাছি ছিল তারা সবাই চমকে উঠল। অন্তরা বলল, কি বলছেন এসব? কে খুন করেছে? সাজু সেই প্রশ্নের উত্তর না দিলে লিয়াকতের দিকে তাকিয়ে বলল, হাসপাতালে অসুস্থ মানুষের আনাগোনা, এখানে দাঁড়িয়ে ডাক্তার আর রোগীদের কষ্ট দেওয়া ঠিক নয়। এদের সবাইকে থানায় নিয়ে চলো। সাজু এগিয়ে যায় আসলাম ফরাজির কাছে। রাবেয়ার দিকে তাকিয়ে বলল, আপনাকে রাতে টেক্সট করেছিলাম, আপনি তো কোনো রেসপন্স করলেন না। ভেবেছিলাম রেস্টুরেন্টে গিয়ে কথা বলবো। তাছাড়া সকালে উঠে আঙ্কেলের অসুস্থতার কথা শুনে আমরা এখানে ছুটেছি। ডাক্তার ওয়াবিদুল মাসুদ আপনার আঙ্কেল? আমরা আমার স্ত্রীর বন্ধু, এরা একসঙ্গে পড়াশোনা করতো, তাই জানাশোনা আছে। আপনারা একটু থানায় চলুন। রাবেয়ার মা আপত্তি জানিয়ে বলল, আমরা রোগী দেখতে এসেছি, আপনার সঙ্গে থানায় যাবার জন্য আসিনি। আসলাম ফরাজের দিকে তাকে সাজু বলল, চলুন, সব কথা সেখানেই হবে। ভিডিও দেখার পর অন্তর যতটা অবাক হয়েছিল তার চেয়ে বেশি অবাক হলো যখন দেখলো
তার বয়ফ্রেন্ড কবির থানায় বসে আছে। অন্তরার দিকে তাকিয়ে কবির এতটাই করুণ চেহারা করলো যেন দেখে অন্তরা বিড়বিড় করে সব বলল সব শেষ। ওসি বলল, এসআই লিয়াকত ও সাজুর সামনাসামনি মুখোমুখি বসে আছে অন্তরা কবির। খানিকটা কাছে এসে আসলাম ফরাজি তার স্ত্রী কন্যা সাজু বলল, কবির সাহেব অলরেডি সব কিছু স্বীকার করে ফেলেছে। মিথ্যে স্ক্রিপ্ট না সাজিয়ে যদি আপনি সব কিছু স্বীকার করেন তাহলে সময় নষ্ট হবে না। অন্তরা চুপ করে রইল। ওসি সাহেব বরিশালের মানুষ, কথার মধ্যে দুই একটা বরিশালের শব্দ চলে আসে। মেয়ে মানুষ এত লোভ থাকা ভালো নয়। অন্তরা মাথা নিচু করে বসে আছে। কবির এরা কিভাবে নিয়ে এলো সেটাই বুঝতে পারছে না। সে বারবার কবিরের দিকে তাকাচ্ছে। সাজু বুঝতে পেরে বলল, আপনার বয়ফ্রেন্ড পিৎজা ডেলিভারি করতে আপনার মামার বাসায় গিয়েছিল, তাই না? অবশ্য এমন গোপন কাজে বিশ্বস্ত সঙ্গী ছাড়া সফল হওয়া যায় না। রাতে ফেসবুকের ভিডিওটা দেখার পর সাজু খুঁজে খুঁজে অন্তরার ফেসবুক আইডি বের করে। প্রথমে ডাক্তার ও আবদুল মাসুদ, তারপর সেখান থেকে অন্তরা। যেহেতু অন্তরা নিজেই তার রিলেশনের কথা গতকাল রাতে শেয়ার করেছিল, তাই সাজু ধরেই নিয়েছিল আইডি থেকে বয়ফ্রেন্ডের সন্ধান পাওয়া যাবে, এবং পেয়েও গেল সেটা। পাশে কিছু পোস্ট তাদের একে অন্যের প্রোফাইল ট্যাগ করা। ভিডিওতে অন্তরার সঙ্গে আরেকটা ছেলেকে দেখার পর সাজু ভাই কৌতূহল হয়ে যায়। যদি সেখানে অনেক মানুষ ছিল, কিন্তু একটা ছেলে তার কাছে একটু অন্যরকম লাগছিল। তারপর যখন অন্তরা আইডি পাওয়া গেল তখন সব কিছু আরও পরিষ্কার হয়ে যায়। ভিডিওর ছেলেটাই অন্তরার বয়ফ্রেন্ড সেটা সম্পূর্ণ নিশ্চিত হয়ে দেয় সাজুভাই। আর সেজন্য সাজুভাই লিয়াকতকে ছবি পাঠিয়ে বলেছিল ছেলেটা সম্ভবত হাসপাতালে আশেপাশে থাকবে, তাকে পেলেই যেন গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। কাজটা করার জন্য লিয়াকত নিজেই অন্ধকারে থাকতে হাসপাতালের সামনে চলে আসে সাধারণ মানুষের পোশাক পরে। প্রায় ঘণ্টাখানেক দূর থেকে অন্তরার প্রতি নজরদারি করার পরে ছেলেটাকে দেখতে পায়। অন্তরার সঙ্গে কানাকানি ফিসফিস করে সব শেষ করে ছেলেটা যখন বের হয় তখন বাইরেই বসে তাকে আটক করেছিল। সাজু বলেছিল অন্তরা যেন বুঝতে না পারে। এরপর থানায় রেখে লিয়াকত বাসায় চলে এসে দ্বিতীয়ত সাজুর কল পেয়ে আবার হাসপাতালে আসে। খুনের সম্পূর্ণ পরিকল্পনা কাজ ছিল, প্রশ্ন করলো সাজুভাই অন্তরার। থমথমে জবাব দিল কবির, ছেলেটাকে খুব ভীতু মনে হচ্ছে। এরকম একটা ছেলেকে নিয়ে সঙ্গে নিয়ে তিনটে খুন করলো কীভাবে সাজু ভেবে পায় না। আপনার নীরবতা বরফ বলে সব কিছু খুলে বলুন। অন্তরা তাকালো। সাজু চোখে চোখ রেখে বলল, হুট করে কাউকে সন্দেহ করা যায় না অন্তরা। তাছাড়া আপনার অভিনয়ের দক্ষতা অনেক কাঁচা। মার্শাল আর্টে আপনি পরিপক্ক হতে পারেন, কিন্তু অভিনয় কাঁচা। আপনার প্রতি আমার প্রথম সন্দেহ আপনার মামার বাসাতে হয়েছিল। আপনি দরজা খুলে প্রথমে যখন আমাকে চিনতে পারলেন তখনকার অভিনয়টার প্রতি সন্দেহ সৃষ্টি হয়। অন্তরা তাকিয়ে রইল। সাজু বলল, আপনি বললেন নাকি লেখক হিসেবে বেস্ট সেলিব্রিটি? আমার লেখার খুব ভক্ত আপনি। আমার সম্পর্কে খোঁজখবর নিয়ে সব কিছু বলেছেন, ঠিক আছে, কিন্তু আরেকটু সময় নিয়ে বুঝতে পারলাম আমি গল্প লিখি না, ওগুলো অন্য কেউ লেখে, তাই আমাকে লেখক হিসাবে চেনার কোনো উপায় নেই। দ্বিতীয় সন্দেহ, নুরি ও দারোয়ান দুজনকে আগে ঘাড় মোটকে তারপর খুন করা হয়েছে। আপনার মামার বাসায় দেওয়ালে দুটো ছবি ঝুলানো আছে, সেখানে আপনাকে দেখা যাচ্ছিল মার্শাল আর্টের ড্রেস পরে হাসি মুখে দাঁড়িয়েছে। সুতরাং তাৎক্ষণিকভাবে আমার মাথার মধ্যে নুরি ও দারোয়ানের ঘাড় মটকানোর কথা সবার আগে চলে আসে। আপনারা তৃতীয় আরেকটা ভুল হচ্ছে সিম ব্যবহার করা। যে সিম দিয়ে দাঁড়িয়ে আমাকে কল দিয়েছিলেন একই সিম দিয়ে কবির সাহেবের সাথে যোগাযোগ করা ঠিক হয়নি। সাজু আবার বলল, আপনি কিভাবে সেই বাসায় গিয়ে খুন করলেন সেটুকু জানতে চাই। শুটিং হাউসের উপর থেকে ছাদে গেছেন ততটুকু কবির সাহেব এর মাধ্যমে আমরা জানতে পারি। বাকিটা বলেন। সাইমুন, নুরি, বাবা মা সবাই থানায় এসেছে। ওসি ও সাজুভাই সবাই বারবার প্রশ্ন করছে অন্তরার কাছে। সবার তাড়া খেয়ে অবশেষে মুখ খুলে অন্তরা, মামা যখন অজ্ঞাত মানুষের সঙ্গে নুরির ক্যান্সার নিয়ে বিভিন্ন চুক্তি করেছিল তখন আমি সব কিছু শুনে ফেললাম। মামা সবসময় ছাদে গিয়ে কথা বলতো। সপ্তাহখানেক আগে একদিন হঠাৎ জানতে পারি নুরিকে খুন করার কন্ট্রাক্ট দিতে চাই, কিন্তু মামা প্রস্তাবে রাজি হয় না। সে বলে, এমনিতে আমি অনেক পাপ করেছি, মিথ্যে রিপোর্ট দিয়ে মেয়েটাকে অসুস্থ করে রাখছি, কিন্তু খুন খারাপের মধ্যে আমি নেই। টাকা দ্বিগুণ দিলেও করতে পারবে না, আমি ডাক্তার, খুনি না। তখন টাকার বিষয়টা আমার মাথায় ঢুকে যায়। ছোটোবেলা থেকে টাকা পয়সার অভাব জীবন আমার। যেহেতু আমি মার্শাল আর্টে দক্ষ, তাই রাতারাতি অনেক টাকা ইনকামের একটা নেশা আমার মধ্যে ঢুকে যায়। মামার মোবাইল থেকে আমি নাম্বারটা নিয়ে সেখানে কল ব্যাক করি। নাম্বার দেখে অবাক হননি? নাম্বারটা তো পরিচিত হবার কথা। হ্যাঁ, হয়েছিলাম, কিন্তু আমি আমার নিজের পরিচয় গোপন রেখেছিলাম। যার সঙ্গে আপনার টাকা পয়সার চুক্তি হয়েছিল তিনি তো এখন থানায় উপস্থিত আছে, তাই না? হ্যাঁ। সাজু একবার পিছনে তাকালো। আসলাম ফরাজি ঘামছে, টেনশনে মাথায় এলিয়ে দিয়েছেন। অন্তরা বলল, আমি নাম্বার দিলে সেখানে কথা বলে চুক্তি ঠিক করে কবির। আমরা তাকে বলি যে ডাক্তার সাহেব আমাদের নাম্বার দিয়েছে, কিন্তু তবুও তিনি রাজি হচ্ছিল না। তারপর
আমরা বলি তাদের পরিকল্পনা সবাইকে জানিয়ে দেওয়া হবে। তখন তিনি রাজি হয়। তারপর 29শে ফেব্রুয়ারি রাতে আমরা দুজনে সব প্ল্যান করি। প্রথমে শুটিং হাউস থেকে 2 ফ্লোরে উপরে ছাদে চলে যাই। ছাদে একটা রশির সঙ্গে গেটের চাবি ছিল, সেটা দিয়ে তালা খুলে ফেলি। তারপর আস্তে আস্তে নিচে নামি। কিন্তু পুরোপুরি নামার আগে বুঝতে পারি কে যেন দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিচ্ছে। একটু পর মেয়েটা ভেতরে চলে গেল। তখন দরজার সামনে গিয়ে মাস্টার চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করি, কিন্তু তার আগে বুঝতে পারি দরজা খোলা। তাই দেরি না করে ভিতরে চলে যাই। সাইডের একটা রুমে গিয়ে দেখি বিছানায় মোবাইল বাজতেছে। সেই মোবাইল হাতে নিয়ে আমি লুকিয়ে যাই। একটু পরে নুরির বোনটা রুমে এসে মোবাইল খুঁজে। আমি তখনই দাঁড়িয়ে আছি মূর্তির মধ্যে। একটু পরে সেই বাহিরের মেয়েটা চলে গেল। আমি আর দেরি না করে ছোট মেয়েটা আবার রুমে আসতেই পিছনে দর থেকে বের করে মুখ চেপে ধরে গলায় ছুরি ঢুকিয়ে দেই। মেয়েটা পৃথিবীর মায়া ত্যাগ করে পরাপরে চলে যায়। এরপর নুরির রুমে গিয়ে অপেক্ষা করি। নুরি তখন ওয়াশরুমে ছিল। যে বাথরুম থেকে বের হতেই আমি তার ঘাটটা ভেঙে দিই। তারপর তাকেও ছুরি মারি। সত্য ছিল খুন করার পরে ডাক্তারের যত রিপোর্টগুলো সেগুলো নিয়ে যেতে। তাই রিপোর্টগুলো খুঁজে বের করতে করতে হঠাৎ দরজা খোলার শব্দ পাই। হালকাভাবে দেখি বাড়ির দারোয়ান পাশের ছোট মেয়েটার ঘরে ঢুকেছে। আমি দেরি না করে তাড়াতাড়ি ফ্ল্যাট থেকে বেরিয়ে যাই। কিন্তু চতুর্থ দারোয়ান আমাকে দেখে ফেলে। তাই পিছনে পিছনে ছাদে চলে আসি। প্রথমে লুকানোর চেষ্টা করি, পরে বাধ্য হয়ে লোহার সিঁড়ি দিয়ে উপরে উঠে যাই। কিন্তু বদমাইশ দারোয়ান সেখানেও চলে যায়। তাই তাকে বাধ্য হয়ে খুন করি। তারপর দ্রুত লোহার সিঁড়ি দিয়ে নিচে নেমে ছাদের সাইডে দিয়ে পাশের 4 তলায় চলে আসি। কবি সেখানে অপেক্ষা করেছিল। দুজনে দ্রুত চলে যাই, কিন্তু চারিদিকে ক্যামেরা। অন্তরা চুপ হয়ে গেল। পিছনে আসলাম ফরাজে তার মেয়ে রাবিয়া হতভম্ব হয়ে তাকিয়েছে। কিন্তু রাবিয়ার মায়ের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে মহিলা অস্বস্তিতে রয়েছেন। সাজু রাবিয়ার দিকে তাকিয়ে বলল, আপনার মাকে একটু সামনে নিয়ে আসুন। তারা সামনে আসে। তখন লিখত বলে, আন্টি আপনি কি বুঝতে পেরেছেন আমরা কেন আপনাকে সামনে আসতে বলছি? রাবেয়ার মা অন্তরার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে বিশ্বাস করতে পারছে না এই মেয়েটাকেই তিনি কাজটা দিয়েছেন। এক প্রকার বাধ্য হয়ে সেটা করতে হয়েছে, কারণ মেয়েটা জেনে গেছিল তারা নুরির ক্যান্সার নিয়ে নাটক সাজিয়েছে। তাই সেই মুহূর্তে কিছু করার ছিল না। রাবেয়ার মা আস্তে আস্তে যত কিছু বলল তা হচ্ছে, তৃপ্তিদের কোম্পানির কাজটুকু নিয়ে সাজুর কাছে যতটুকু তথ্য আছে তা হচ্ছে প্রজেক্টটা ইউরোপের কোনো একটা দেশের। কোম্পানির প্রথম সত্য ছিল তারা কিছু কাজ করবে যেগুলো ফর্মুলা শুধু একজন জানতে পারে। সেই কাজ একজন সবার কাছ থেকে কাজগুলো আদায় করবে, অনেকটা খাবার রেসিপির মতো। কাজটা প্রথমে রাবেয়ার মা সেই অফিসের জেনারেল ম্যানেজারের সেখানে দেওয়া হয়েছিল, কিন্তু তাদের কিছু ত্রুটির কারণে বিদেশি কোম্পানি এই কাজটা কেড়ে নিয়ে তৃপ্তিদের দিয়ে দেয়। আর তখন থেকে সব ঝামেলা শুরু হয়। ডাক্তার আগে তাই সাইমনের সব কিছু নিয়ে কথা বলতে চাই, কিন্তু সাইমন রাজি হয়নি বলে নতুন পরিকল্পনা করে কোম্পানির জেনারেল ম্যানেজার রাবেয়ার মা মিথ্যে ক্যান্সারের নাটক সাজিয়ে দেয় যেন সাইমন তার স্ত্রীকে নিয়ে ব্যস্ত থাকে অথবা চিকিৎসার জন্য কোথাও নিয়ে যায়। তাহলে তো কাজটা করতে পারবে না। কিন্তু যখন দেখলো সাইমন তবুও কাজের উপর বেশি গুরুত্ব দিচ্ছে, তখন আরও ক্ষেপে যায়। আর শেষ মুহূর্তে এসে খুনের সিদ্ধান্ত নেয়। সেজন্য ডাক্তারের সঙ্গে পরামর্শ করার চেষ্টা করে যেন পৃথিবী থেকে সরানো না যায়। কিন্তু ডাক্তার রাজি না হলেও বেশি চিন্তায় পড়ে যায় তারা। আর তখনই কল আসে একটা ছেলের। সে জানায় সব কিছু কথার মাধ্যমে চুক্তি হয়। সরাসরি সাইমন কিছু কারণ, তাহলে অফিস চক্রান্ত সবাই সন্দেহ করবে। তাই নুরির মাধ্যমে মানসিক আঘাত করেছে। আসলাম ফরাজি নিজের স্ত্রীর দিকে তাকিয়ে ছিছি করলেন। রাবেয়া যেন বিশ্বাস করতে পারছে না তার মা চক্রান্ত করছে। অন্তরা সাজুকে বলল, আপনার মামাকে কেন খুন করার চিন্তা করো? মামা সব কিছু বুঝতে পেরেছিল, সেজন্য বয়ফ্রেন্ডকে ডেলিভারি ম্যান সাজিয়ে নিয়ে আসেন, তাই না? 29শে ফেব্রুয়ারি খুন করার পরে আমরা সবাই সেখান থেকে তদন্ত শেষ করে যখন বাসায় আসি, তখন আপনার বয়ফ্রেন্ড আমাকে মেসেজ দিয়েছিল। আমি তখনই জানতে পারি নুরির ক্যান্সার ছিল না, নিজের মামাকে বারবার ধরিয়ে দেবার বেশ চেষ্টা করেছেন। অন্তরার মাথা চুপ হয়ে গেল। সাজু অস্বস্তিতে উঠে চলে যেতে সেখান থেকে দ্রুত ওয়াশরুমে গেলে আবার বমি করলো। শরীর যেন আর সঙ্গ দিচ্ছে না। বাথরুম থেকে বের হয়ে সাজু ভাই ওসি সাহেবের দিকে তাকিয়ে বলল, স্যার মোটামুটি সব কিছু রেডি, বাদীরা সবাই আছে। আপনারা যেভাবে সুবিধা সেভাবে মামলা সাজিয়ে দিন। এভাবে দিবেন যেন মানুষ। ব্যস্ত রাস্তার একপাশে চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছে সাজু ভাই লিয়াকত আলী। লিয়াকত বলল, তোর শরীর ভালো না, ডাক্তার দেখিয়ে নিস। এই শরীর আর ভালো হবে না। আমার মায়েরও এরকম রোগ ছিল, তারপর একসময় তো মা মারা গেল। হয়তো আমিও চলে যাব কোনো এক শ্রাবণের দিনে। সবাই চলে যাবে, কিন্তু বাঁচার জন্য লড়াই করে যেতে হবে। যতদিন বেঁচে থাকা যায় চেষ্টা তো করছি। একটা বিয়ে কর সাজু, ছোট্ট একটা সংসার হোক তোর।
জীবনে এভাবে শহরে শহরে ঘুরে কাটানোর দরকার কি? ধুর পাকড়, বললাম তো শরীরে বিশ্বাস নেই। বিয়ে করে সংসার করলাম, একটা বাচ্চা হলো, আর তখন যদি মরে যাই, তখন আরেকটা সাজু তৈরি হবে আমার মতো, তাই না? লিয়াকত কিছু বলল না। সাজু চা শেষ করে বিদায় নিল, নেবার জন্য হাত বাড়ালো। আপাতত তার আর কাজ নেই। বাইক নিয়ে রওনা দিল, কিন্তু পথিমধ্যে সাজু আবার বমি পেল। বাইক দাঁড় করিয়ে রাস্তার পাশে বমি করলো। এবার বমির সঙ্গে রক্ত বের হয়ে আসছিল। এক রিক্সাওয়ালা রিক্সা দাঁড় করে সাজুকে এসে ধরল। সাজু সেই লোকটার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। সমাপ্ত। 29শে ফেব্রুয়ারি। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।